আমার কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে ছবি নাই। ইরশাদ আমিন কি করে? একটা অফিসে যে একটা হোমলি এনভায়রনমেন্ট থাকতে পারে, আলাপে যদি কেউ আসে তাহলে সেটা ফিল করবে। দেখতে সুন্দর। সো তাকে আসলে প্রেজেন্টার বানায় দেওয়া হবে। আমার কাছে মনে হয় যে আসলে টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি টিম ওয়ার্ক এটা খুব জরুরি। অনেকে ঝরে যায়, আপনি সেখান থেকে কিভাবে ওভারকাম করলেন? হেডলাইন শুনলেই আমরা বুঝি যে আপনি নিউজ পড়ছেন। এরকম হয় যে প্রোডিউসার তার পছন্দের প্রেজেন্টারকে দিয়ে বেশি নিউজ পড়াচ্ছেন। প্রেজেন্টেশনের জন্য আসলে সৌন্দর্যটা একদমই জরুরি না। আপা, আমি এটা জানতে চাইবো না যে এখন কি নিউজ আসলে মুখস্থ করে করেন কিনা, কারণ এটা সবাই জানে যে আমরা আসলে দেখে দেখে নিউজ পড়ি। তো আমি জানতে চাইবো, অটো কিউ কখনো কাজ না করলে বা কোনো একটা ঝামেলা হলে তখন কি করেন? অটোকিউ কাজ না করলে বা ঝামেলা করলে কি করি, এইটার আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে আমি যখন ৭১ এ শুরু করলাম আবার ২৫শে জানুয়ারি থেকে। তো ২৪ এর একটা টার্মোইল তো গেলই ৭১ এর উপর দিয়ে আমরা সবাই জানি। যাওয়ার পরে আমি দেখলাম ৭১ এ আসলে কিছুই নাই। সবকিছু পুড়ে ছাই। ওরা একটা ক্যামেরা দিয়ে কোনো রকমে নিউজ চালায়, যেটার আসলে অটোকিউ আছে এটা বলা যাবে না। আ এবং আমরা যেটা করি যে অটোকিউ চালানোর জন্য আমাদের একটা প্যাডেল থাকে। এগুলো কিছুই নাই আসলে। একদম আমার কাছে মনে হতো যে আমি অন্ধ একটা মানুষ আরেকজনের ঘাড়ে হাত দিয়ে পথ চলছি, এরকম একটা ব্যাপার। এই গল্পটাই শুনবো, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির, এবং আমার সঙ্গে আজকে আছেন, আপনারা নিশ্চয়ই তাকে চেনেন, তারপরেও আমি একটু বলি, ইরশাদ আমিন। জনপ্রিয় উপস্থাপকদের তালিকায় মানে টপ লেভেলে যদি কেউ থাকেন বাংলাদেশে, তিনি ইরশাদ আমিন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই পডকাস্টটি আসলে নারীদের নিয়েই, নারীদের জীবনের গল্প। কারণ একটা জীবনে একজন নারীকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। তাকে আসলে সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয় সমাজের সঙ্গে, সময়ের সঙ্গে, এমনকি মাঝে মাঝে নিজের সঙ্গেও। সেই সব কিছুর মধ্য দিয়ে কেউ কেউ নিজের পরিচয় যেমন তৈরি করেন, তেমনি কেউ কেউ আসলে চারপাশের নিয়মও বদলে দিতে চান। সেই সব নারীদের জীবনের গল্প, সেই সব নারীদের সাফল্য, ব্যর্থতা, এমনকি ঘুরে দাঁড়ানোর ইতিহাস, সব কিছু নিয়ে আমাদের এই পডকাস্ট। ওয়েলকাম, ওয়েলকাম আপা। যেভাবে আমাকে ইন্ট্রোডিউস করানো হলো, আই ফিল অনার্ড যে আমি কি আসলে এইভাবে পরিচিত হওয়ার মতো কিনা আমি জানি না। কিন্তু আমার খুব ভালো লাগলো যে আলাপে এসে আলাপ আমাকে এতটা অনার করছে, এই ব্যাপারটা খুবই আসলে অ্যাপ্রিশিয়েটিং। ভালো লাগলো। আমি আসলে অনেক বেশি নার্ভাস আপনার সামনে বসে কথা বলতে পারে। মানে মানে হোস্ট যে হোস্ট করে তার সামনে বসে আসলে হোস্টিং করাটা একটু অনেক নার্ভাসের কাজ। মানে আচ্ছা আমি না, লিটারালি আজকে অনেক নার্ভাস। নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আমরা আজকে আড্ডা দিব, আলাপ করব। যেহেতু আলাপে এসেছি আমরা আলাপই করব আসলে। নিশ্চয়ই। তো এখানে আমিও তোমাকে অনেক হেল্প করতে পারবো। এটার পরে আমার চাকরিটা থাকবে তো না? অবশ্যই। এখানে আমি যতটুকু শুনেছি এখানে চাকরি যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে সবাই সহকর্মী না, এখানে একটা পরিবারের সদস্য সবাই। হ্যাঁ, এবং আমাদের আসলে একটা ক্লাব মেন্টালিটির নিয়ে আমরা এই হুম, হুম। আলাপটা শুরু করেছিলাম, এবং আমাদেরকে ওইভাবেই বলা হয় যে তোমরা হাসবা, গাইবা। আমাদের একটা গিটারও আছে, আপনি বোধহয় দেখেছেন। হুম, হুম, আমরা মাঝে মাঝে গান করি, আমরা বেশ আড্ডা দিয়ে আনন্দ নিয়ে কাজের সময়টুকু শুধু কাজ করি। হুম, হুম, হুম। আমি মানে আমি যখন ঢুকলাম এখানে অফিসে, আমার এক ধরনের মাইন্ডসেট নিয়ে আমি এসেছিলাম। এখানে কম বেশি অনেকের সাথে আমার পূর্ব পরিচিত, আমার আগের কলিগ ছিলেন তারা। আমি একটা মাইন্ডসেট নিয়ে আসলাম। আসার পরে ঢোকার পরে আমার কাছে মনে হলো যে না, এটা আসলে একটা অফিস বলা যাবে না। এটা একটা অফিসে যে একটা হোমলি এনভায়রনমেন্ট থাকতে পারে, আলাপে যদি কেউ আসে তাহলে সেটা ফিল করবে। এবং উফ, এখানে আ কর্মী খুব কম। আ অনেক কর্মী না, স্টাফ বা যারা কাজ করছে ক্যামেরার পিছনে সামনে খুব কম। কিন্তু সবাই তাদের ফুল এফোর্টটা দেওয়ার চেষ্টা করে। এটা আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করলাম। যে ওই যে আমরা বলি না আজেরা গল্প নাই। সবাই যার কাজ যতটুকু ততটুকুই করার চেষ্টা করছে। আবার একটা যে হোমলি একটা এনভায়রনমেন্ট, সবাই বসে একটা হেলদি একটা আড্ডা দেওয়ার যে ব্যাপারটা সেটাও আজাইরা গল্প কিন্তু আমরা করি, অনেক করি, প্রচুর করি। তাই না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। যেমন আমাদের এই দিকের বারান্দাটা একদম লেক সাইডে। হুম, 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 হুম। সো আমরা বারান্দায় গিয়ে গল্প করি, ইভেন আমরা ছাদে চলে যাই, হুম, ছাদ হুম, ওপেন। হুম, 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 হুম। এমনকি আমরা মাঝে মাঝে কিছু ছোট ছোট প্রোগ্রাম বা ছোট ছোট আচ্ছা, রিলস আমরা ছাদেও শুট করি। আচ্ছা, আচ্ছা।
পুরাই মনে হয় মানে বাসা থেকে আসলে মনে হয় না যে একটা কর্মস্থলে আসছি, তাই না? একদমই মানে তাই। এখন ঢাকার অবস্থা যা, হুম, মানে রাস্তায় বের হলে তো মেজাজ হুম, খিটখিটে হুম, হয়ে হুম, হুম, হুম। একদম চরমে উঠে হ্যাঁ, যায়। হ্যাঁ। কিন্তু অফিসে ঢোকার পরে মনে হয় যে মনটা ভালো হয়ে গেছে। আচ্ছা। এবার একটু আপনার গল্পে আসি, আপনার অফিসের গল্প। বলছিলেন ৭১ এ যখন আপনি আবার জয়েন করলেন, হুম, তখন হুম, হুম। একটা ক্যামেরা আছে শুধুমাত্র। হ্যাঁ, তখন ওদের আসলে টেকনিক্যাল যে সাপোর্ট গুলা ওগুলা কোনটাই ছিল না। একটা ক্যামেরা দিয়ে মোটামুটি আমরা কোন রকমে নিউজ পড়তাম এবং নিউজের শুরুতেই বলা হতো হুম, হুম, হুম। যে, "যেকোনো সময় অটো কিউ চলে যাবে। আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়েই আসেন।" আসলে ওদের সফটওয়্যার কিছুই ছিল না। হুম, হুম, এখনো আসলে অনেক কিছু আছে বলা যাবে না। কিন্তু আ আমি যেটা ফিল করেছি আসলে যে আ আর আমি তো আসলে চ্যানেল 24 থেকে আসছি। ওইখানে টেকনিক্যাল সাপোর্টটা বেশ সাউন্ড ছিল। হুম, হুম, হুম। কিন্তু এখানে আসার পরে এত, এত বাধা বিপত্তির মধ্যেও নিউজটা কিন্তু আমরা মোটামুটি সুন্দর করেই শেষ করতে পারতাম। তো আমার কাছে মনে হয় যে আসলে টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি টিম ওয়ার্ক এটা খুব জরুরি। অটো কেউ ফল করতেই পারে। যেকোনো সময় আর আমরা যেহেতু লাইভ নিউজে থাকি, লাইভ নিউজের ক্ষেত্রে আসলে যেকোনো কিছুই হতে পারে। একটা ভূমিকম্পও হতে পারে। কিন্তু এখানে টিম ওয়ার্কটা খুব জরুরি। টিম ওয়ার্ক যদি ঠিক থাকে, পুরা প্রোডাকশন টিমের সাথে একটা প্রেজেন্টারের যদি আ সিঙ্ক্রোনাইজেশনটা খুব ভালো হয়, তাহলে অটো কিউ ফল করলেও আসলে আমার মনে হয় না খুব বেশি এরকম ২ ঝামেলা। একটা ঘটনা ঘটেছে। কি করেছেন তখন? এরকম তো একটা ঘটনা ঘটেছে। আমাদের আসলে যেটা হয় নিউজ প্রেজেন্টারদের ক্ষেত্রে আসলে আমরা তো একদম ক্যামেরার সামনে থাকি। পিছনে যত ভুলই হোক না কেন, আমরা যখন ক্যামেরার সামনে তখন সব ভুল দর্শক ধরে নেয় যে এই ভুলটা প্রেজেন্টারের। সো আমাদেরকে আসলে খুবই সতর্ক থাকতে হয় এই জায়গাটায়। কিন্তু এরকম ভুল হয়েছে। অনেক সময় আছে অটো কিউ চলে গেছে, কিছুই নাই। কিন্তু এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আসলে একটা প্রেজেন্টার যদি নিজেকে নিউজ পারসন হিসেবে তৈরি করে, সবসময় নিউজের মধ্যে থাকা, নিউজটা সম্পর্কে জানা, নিউজটা সম্পর্কে একটু নলেজ থাকা, তাহলে অটো কেউ ফল করলে সেটা সামহাউ এটা উম মানে কাভার করা যায়। আমি যদি একটা নিউজ সম্পর্কে জানি, মোটামুটি জানি, আসলে সব বিষয়ে তো সবাই অনেক বেশি জানবে এটা চিন্তা করাটাও ভুল। কিন্তু আমি যদি একটা নিউজ সম্পর্কে মোটামুটি জানি, আমি এই যে আলাপ করে, করেও কিন্তু এটা বলে দিতে পারি। একদম স্ক্রিপ্টে যা লিখা আছে সেটাই আমাকে বলতে হবে এরকম কিন্তু ব্যাপারটা না। আমি ওইটা গল্প করে, করেও অডিয়েন্সকে বলে দিতে পারি। কিন্তু সেটা যে সম্পর্কে যদি একদম ধারণা না থাকে তাহলে কিন্তু যে বলে যে নিউজ প্রেজেন্টাররা আসলে কিছুই জানে না। দেখে, দেখে উনারা পড়ে। শুধু বিউটি এক্সেপ্ট ব্রেইন, হ্যাঁ, মানে হ্যাঁ। শুধু সুন্দর আছে, সৌন্দর্য, দেখতে সুন্দর। হুম, আ হুম, হুম। সো তাকে আসলে প্রেজেন্টার বানায় দেওয়া হবে। বা এরকম অনেক ধারণা আমি নিজেও শুনেছি হুম, এরকম হুম, হুম, যে হুম, হুম, আ হুম। ও হচ্ছে একটু বেশি সুন্দর, ও প্রেজেন্ট করবে এই জিনিসটা। হুম, হুম, হুম। তো এই ধারণাটা কতটা এখন আছে? এটা আমাদের বাংলাদেশের একটা মানুষের মাইন্ডসেট যে আসলে সুন্দর হলেই সে প্রেজেন্টার অথবা প্রেজেন্টার মানেই হচ্ছে শুধু সুন্দর। শুধু সুন্দর এবং হ্যাঁ, প্রোডিউসাররা টকব্যাকে যা বলেন, প্রেজেন্টাররা আসলে সেটাই উপস্থাপন সেটাই করেন। উপস্থাপন এই করে। ধারণাটা আসলে কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, এই ধারণাটা আমাদের বাংলাদেশে এটা খুব একটা কি বলবো মানে মানে গায়ের রং 80% কতটা মানুষের জরুরি বা সৌন্দর্য কতটা জরুরি প্রেজেন্টেশনের জন্য? প্রেজেন্টেশন এর জন্য আসলে সৌন্দর্যটা একদমই জরুরি না। আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছি, আমি কতটা প্রেজেন্টেবল ওয়েতে নিজেকে দর্শকের সামনে উপস্থাপন করছি, এটাই জরুরি। আ অনেক বেশি সুন্দর হওয়া বা আ গায়ের রং অনেক বেশি ফর্সা হওয়া, এই ব্যাপারগুলো আসলে আমরা চিন্তা করি। আমরা এটা আমি বলব যে আমাদের সংকীর্ণতা। আমরা এভাবেই চিন্তা করি। কিন্তু এটা আসলে একদমই জরুরি না। আম আ একটা নিউজ প্রেজেন্টার তার আরো অনেক ধরনের কোয়ালিটি থাকে। যেটার কারণেই সে একটা সময় অনেক প্রেজেন্টারের ভিড়ে নিজেকে আলাদা করতে পারে। কি, কি কোয়ালিটি লাগে? আ প্রেজেন্টারের সবচেয়ে বড় যে কোয়ালিটিটা আমি মনে করি, সেটা হচ্ছে যে তার দর্শকের সাথে তার এক ধরনের আ কমিউনিকেশন। যেই প্রেজেন্টার অডিয়েন্সের সাথে সবচেয়ে ভালো কমিউনিকেট করতে পারে, যেই প্রেজেন্টার জানে কিভাবে তার অডিয়েন্সের সাথে কমিউনিকেট করলে সে আ অডিয়েন্সকে সবচেয়ে ভালো তার বেস্টটা দিতে পারবে, সেই অনেকের মধ্যে একজন ভালো প্রেজেন্টার হতে পারে। দর্শককে আমি যে ইনফরমেশনটা দর্শককে দিচ্ছি, আমার অডিয়েন্স যে ইনফরমেশনটা আমার কাছ থেকে নিচ্ছে,
সেটা আমি তাকে কতটা বোঝাতে পারছি, আমার কমিউনিকেশন কতটা ক্লিয়ার, আমি কতটা ক্রেডিবিলিটি তৈরি করতে পারি। এই ব্যাপারগুলো আসলে সুন্দর হওয়ার চেয়ে অনেক বেশি জরুরি প্রেজেন্টারদের ক্ষেত্রে। এটা যখন একটা প্রেজেন্টার এই ফিল্ডে কাজ করতে আসে, কাজ করতে এসে সে যখন একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে, সে যখন অনেকগুলো প্রেজেন্টারের ভিড়ে নিজেকে আলাদা করে তৈরি করতে চায়, তখন সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয় এবং তখন সে বুঝে যে আসলে সে যদি আর ১০ জনের চেয়ে নিজেকে আলাদা করতে চায় বা সে যদি খুব রিনাউন একটা ফেস হতে চায়, মানুষ তার নিউজ দেখবে এরকম একটা গোল যদি সে সেট করতে চায়, তাহলে এই ব্যাপারগুলা তখন সে ফেস করে। আমার কাছে মনে হয় না যে নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য সুন্দর হওয়াটা খুব জরুরি। কণ্ঠস্বর নাকি উচ্চারণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ২ টাই। ২ টাই খুব জরুরি। উচ্চারণ আমরা আমরা প্রায়ই অনেক সময় আমরা কথা বলি, তখন আমাদের আসলে উচ্চারণের ব্যাপারটা মাথায় থাকে না। কিন্তু একটা প্রেজেন্টার তার উচ্চারণ শুদ্ধ হওয়াটা খুব জরুরি। কারণ আমরা অডিয়েন্সকে অনেক বোকা মনে করি। কিন্তু দর্শক কিন্তু এত বোকা না। দর্শক অনেক সময় অনেক ভুল উচ্চারণ আমরা হয়তোবা বুঝি না, কিন্তু দর্শক সেটা ধরতে পারে। শুদ্ধ উচ্চারণে কথা বলাটা আমার কাছে মনে হয় পাবলিক স্পিকার যেই যেখানে কথা বলবে, এই যে তুমি আজকে এখানে বসে কথা বলছো, আমি যখন টিভির সামনে কথা বলছি, একটা রিপোর্টার যখন লাইভে কথা বলছে, একটা আহ, টেলিভিশন চ্যানেলের টপ ম্যানেজমেন্ট যখন একটা কোনো প্ল্যাটফর্মে গিয়ে কথা বলছে, সবার উচ্চারণটাই শুদ্ধ হওয়াটা খুব জরুরি। আর আহ, মানে ভয়েস আর্টিস্ট, আমরা তো আসলে ভয়েস আর্টিস্ট, সেক্ষেত্রে কণ্ঠটা তো আসলেই গুরুত্বপূর্ণ। এরকম আমি অনেক সময় শুনেছি, বলে যে, "আপু আমরা তো হেডলাইনস পড়ার সময় তো আসলে আমাদেরকে দেখা যায় না। শুধু আমাদের ভয়েসটাই যায়।" এরকম আমি শুনেছি অনেক সময় যে, "আপু আপনার মানে হেডলাইনস শুনলেই আমরা বুঝি যে আপনি নিউজ পড়ছেন।" তো এটা আসলে নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য কণ্ঠটা অনেক দরকার। কণ্ঠ তো গড গিফটেড। তো এইটাকে আসলে নার্চার করা যায় কিভাবে, বা ইশরাত আমিন কি করে? খুব বেশি কিছু করি না এটার জন্য। এটা আমি আসলে হয়তোবা অনেকে আরো অনেক কিছু করে। অনেক কিছু করার হয়তোবা সুযোগ আছে বা অনেক কিছু করলে ভয়েস আরো বেশি এই যে boldness টা আনা সম্ভব। আমি খুব বেশি কিছু করি না। এটা নিয়ে আসলে আমি খুব বেশি কিছু বলতে পারব না। আমার এটা হয়তোবা গড গিফটেড। কণ্ঠ অনেক সময় বসে যায় না, অনেক সময় ঠান্ডা লাগে, আইসক্রিম খায় নাকি? হ্যাঁ, অনেক আপনি সময় কি ঠান্ডা গরম মেইনটেইন করে খান? না, আমি আসলে কণ্ঠ চর্চার জন্য যা করা দরকার আমি ওরকম বেসিক কিছু ব্যাপার তো আমাদের থাকেই যে আমরা নিউজ পড়ার আগে আমি যেমন অনেক জোরে আমরা নিউজ পড়ার আগে তো আমাদেরকে নিউজটা রিহার্সাল করতে হয়। তো আমি অনেক জোরে নিউজ পড়ি। আমার মনে হয় যে আমি যখন জোরে নিউজ পড়ি এই নিউজটা আমার ব্রেইনে ঢুকে যায়। আমি জানি যে আমি কি বলছি। সো আমি জোরে নিউজ পড়লে তখন তো খুব স্বাভাবিক এটা একটা কি বলবো মুখের জড়তাটা কেটে যায়। এই ব্যাপারগুলো তো থাকেই কম বেশি। অনেকে হয়তোবা আরো অনেক কিছু করে। আমি খুব অনেক কিছু বলতে কি করা যায়? যদি কেউ নতুন এই পেশায় আসতে চায়, তারা কি করতে পারে? তারা অনেক কিছু দেখি আমি আ উম টাং টুইস্ট বলে একটা ব্যাপার থাকে। সেটা সেই জড়তা কাটানোর জন্য আ অনেক ধরনের এক্সারসাইজ আছে। ফেসিয়াল এক্সারসাইজ সেগুলো ট্রাই করতে পারে। এগুলো আসলে এখন তো অনলাইনে সবই মানে জানা যায়। ইভেন ChatGPT কেও যদি কেউ জিজ্ঞেস করে, যার যেই সমস্যা সেটা জিজ্ঞেস করলে অনেক কিছু মানে ওরাই অনেক কিছু সাজেস্ট করে। তা আমি এটা নিয়ে যেহেতু আমি কম জানি, আমি আসলে খুব বেশি বলতে পারছি না। বেশ, আমরা একটু জানি যে একটু পোশাক সম্পর্কে জানি। মানে একটা ধারণা আছে যে নিউজ প্রেজেন্টাররা একদম শাড়ি পরেন। এই রিসেন্টলি ভাইরাল হয়েছে কিছু ছবি। একজন প্রেজেন্টারের পেছন দিকে একদম প্রায় অনেকগুলা পিন ডজনখানেক দিয়ে। সেফটি হুম, পিন। হুম, হ্যাঁ, তো এই এই যে ড্রেস আপ, হুম, এইভাবে হুম। ড্রেস আপ করাটাই কি জরুরি, বা এর কোনো স্ট্রাকচার আছে যে কি ড্রেস আপ করতে হবে প্রেজেন্টারের? কি পরতে হবে? শাড়ি পরতে হবে নাকি ওয়েস্টার্ন পরতে হবে না কি পরতে হবে? আচ্ছা। আ ড্রেসের ব্যাপারটা একেকটা স্টেশনের স্টাইল শিট একেক রকম থাকে। এটা স্টেশন থেকেই আসলে বলে দেয়া হয় যে প্রেজেন্টারদের ড্রেস কেমন হবে, কি ড্রেস পরবে, অ্যাক্সেসরিজ কি হবে। এগুলো কিন্তু স্টেশন থেকেই বলে দেওয়া হয়। একেক স্টেশনের একেকটা প্যাটার্ন থাকে। কিন্তু আমি পার্সোনালি মনে করি একটা প্রেজেন্টারের আ ড্রেস সেন্স থাকাটা খুব জরুরি। সে কি পড়ছে, সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করছে, ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসটা কতটা চোখে লাগছে, এই ব্যাপারগুলাতে নজর দেওয়াটা খুব দরকার। কারণ অনেক সময় আমরা দেখি অনেক ওভারডু করে, অনেক মেকআপ করে বসে, অনেক ভারী আ কি বলবো শাড়ি যদি পরে, অনেক মানে আ হেভি শাড়ি পরে বসে। দেখলেই মনে হয় কি যে এটা মনে হয় কোনো পার্টি ওয়্যার, হ্যাঁ? এরকম।
আমি বলব যে নিউজ প্রেজেন্টারদেরকে মানুষ খুব স্বাভাবিক বা সাধারণ দেখতেই পছন্দ করে। কারণ আমরা কিন্তু অডিয়েন্সের সাথে সরাসরি আ কমিউনিকেট করছি। পুরো স্টেশনের যে কমিউনিকেশন সেটা একটা প্রেজেন্টারের মাধ্যমে লাখ, লাখ অডিয়েন্সের সাথে হচ্ছে। তো সেইখানে অডিয়েন্স আমাকে একসেপ্ট করতে হলে আমাকে খুব সিম্পল ওয়েতে বসতে হবে। আমি যদি অনেক ওভারডু করে বসি, মানে আমি যদি আমাকে দেখেই যদি মনে হয় যে না আমি ওদের থেকে অনেক বেশি আলাদা, তাহলে একসেপ্ট করার একসেপ্টেন্সটা ওইভাবে তৈরি হয় না। আর আ আমি তো নিউজ দিচ্ছি মানুষকে। একটা ক্রেডিবিলিটির জায়গা তৈরি করার ব্যাপার থাকে। ওইখানে আমার কাছে মনে হয় যে আ প্রেজেন্টারদের খুব সিম্পল থাকাটা জরুরি। আর আরেকটা ব্যাপারে আমি বলতে চাই, এই যে এই কথাবার্তাগুলো না আমরা সব জায়গায় গিয়েই বলি কম বেশি। ইভেন আমরা কোথাও ক্লাস নিতে গেলেও এই কথাবার্তাগুলোই আসে। কিন্তু আমি যেটা আপনার কি বলতে মনে হচ্ছে যে আমি ক্লাসের মতো করে প্রশ্ন না, করে না, না, ফেলছি না। নাকি? আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ যেটা জানতে চায়, আমরা সবসময় যেটা বলি, হুম, হুম, হুম। যেকোনো প্ল্যাটফর্মে গেলেই মানুষ তো এগুলাই জানতে চায়। আমার মনে হয় এই পডকাস্ট দেখলে অনেকে আসলে নিউজ প্রেজেন্টেশনে আসতে আগ্রহী হবে বা তাদের অনেক প্রশ্নের উত্তর পাবে। হতে পারে। কিন্তু আমি একটু অন্যভাবে বলতে চাই কি, যেহেতু এই প্ল্যাটফর্মটা আমাকে এই সুযোগ দিয়েছে কথা বলার, আমি বলতে চাই প্রেজেন্টেশন নিয়ে আরো অনেক কিছু বলার আছে। যে ব্যাপারগুলা আ দর্শক বা সাধারণ মানুষ কখনো জানতে চায় না। কিন্তু আমরা বলতে চাই। কিন্তু তারা জানতে চায় না। তারা যেটা জানতে চায় আমরা সেটাই বলি। তাদের মেইন কনসার্ন থাকে প্রেজেন্টাররা কি দেখে, দেখে পড়ে কিনা, প্রেজেন্টারদের কি সুন্দর হতে হবে কিনা। কিন্তু আসলে আ আমাদের দেশে প্রেজেন্টেশনের ধারণাটা একরকম। কিন্তু ওয়ার্লড ওয়াইড যদি আমরা চিন্তা করি, প্রেজেন্টেশনের ধারণাটা কিন্তু একদমই অন্যরকম। আমরা বড়, বড় আ চ্যানেলগুলাতে যখন দেখি, ইন্টারন্যাশনাল চ্যানেলগুলাতে যখন দেখি, ওইখানকার প্রেজেন্টারদেরকে অনেক বেশি নলেজেবল মনে হয়। তারা অনেক বেশি জানে আমাদের চেয়ে এবং জানার কারণে যে একটা ইনার কনফিডেন্স, এটা কিন্তু তাদের চোখে মুখে বোঝা যায়, তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। আমাদের দেশের নিউজ প্রেজেন্টাররা মোর অর লেস আ সবগুলা স্টেশনে যে নিউজ প্রেজেন্টার আসে, তারা সবসময় চিন্তা করে আমি কি পোশাক পরে বসবো, আমি কিভাবে নিজেকে সুন্দর দেখাবো, এই ব্যাপারগুলো নিয়ে তাদের কনসার্ন থাকে অনেক বেশি। আমার কাছে মনে হয় যে নিজেকে তৈরি করার যে ব্যাপারটা, এইটাতে প্রেজেন্টারদেরকে আরো অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমি আমার দেশে কি হচ্ছে, আমার দেশের পলিটিক্যাল সিচুয়েশন কি, আমাদের দেশের ইকোনমিক্যাল সিচুয়েশন কি, আমাদের ন্যাশনাল ইস্যুসগুলা কি, আমরা কি ক্রাইসিসে আছি, আমরা কি ক্রাইসিসটাকে আমাদের অনেক ধরনের ক্রাইসিস আছে। আমাদের দেশে সিন্ডিকেট ক্রাইসিস আছে, আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, আমাদের দেশের ইভেন কৃষক যারা জমিতে কাজ করে, সেই আ পুরো প্রসেসটা যদি চিন্তা করি, একটা কৃষকের গাছ লাগানো থেকে শুরু করে এটা বাজারে সবজিটা বিক্রি করা পর্যন্ত, এই অনেক ক্রাইসিস আছে। এই ক্রাইসিসগুলা নিয়ে আমরা জানি কিনা? প্রেজেন্টাররা এইসব ইস্যুস নিয়ে চিন্তা করে কিনা? তারা আসলে নিউজের সাথে কতটা থাকে? এসে নিউজ পড়ে চলে গেলাম, বাট আমি নিউজের সাথে থাকলাম না। আমি নিউজের কোনো কিছুই জানি না। এই যে ব্যাপারগুলা, এগুলা নিয়ে প্রেজেন্টারদের কাজ করা উচিত। আমি এই বিষয়টা আরেকটু বিস্তারিত পরে জানবো। তার আগে আরেকটু জানতে চাই যে আপনি যখন এন্ট্রি নিচ্ছিলেন, আমি দেখেছি আপনার চোখে একটা চশমা আছে। হুম, হুম। আপনি কি শুধুমাত্র সুন্দর যাতে দেখা যায় বা হচ্ছে সিম্পল থাকার জন্য চশমাটা রেখে এখানে বসেছেন? নাকি অন্য কোনো আচ্ছা। কারণ আছে? আ চশমা চশমা পড়লে আসলে সমস্যা কোথায়? আচ্ছা, চশমা পড়লে সমস্যা না। অনেক প্রেজেন্টারই কিন্তু চশমা পরে নিউজ পড়ে। কিন্তু আমি অনেক হাউসে দেখেছি যে তাদেরকে চশমা পড়তে দেওয়া হয় না। তাদেরকে মানে না, অনেক সময় আছে যে ওই যে একটা রিফ্লেক্ট করে, গ্লাস রিফ্লেকশন হয়। ওইটার কারণে আবার অনেকে আছে ওই যে LASIK করে, তারপর হচ্ছে লেন্স পরে ফেলে, পাওয়ার্ড লেন্স। তো এই কারণে অনেকেই আছে চশমাটা পড়ে না। বা মেয়েদেরকে আ সাধারণত চশমাটা একটু স্টাইল শিটের বাইরেই রাখা হয় যে ঠিক আছে তুমি যদি এই অপশন যদি তুমি ক্যারি করতে পারো, লাইক লেন্স বা LASIK করাতে পারো তাহলে তুমি চশমাটা এভয়েড করো। আমি চশমা পড়ি। আমার একটু রিডিং এ ঝামেলা হয়। আমার অনেক সময় ব্লার হয়ে যায় সবকিছু। আমি নিউজ পড়তে গেলেও দেখি আজকাল এই সমস্যাটা। এটা হয়তোবা বয়সের কারণে হতে পারে। আমার একটু সমস্যা হয়। অনেক সময় আমি দেখি যে ব্লার হয়ে যাচ্ছে বা আ কেমন জানি একটা মানে আমার আমার এক ধরনের হেজি লাগে। এইজন্য রিসেন্টলি আমি চশমা নিয়েছি। আমার চশমার ফ্রেমটা একটু বড়। চশমার ফ্রেমটা বড়। আমি এইজন্য ভাবলাম যে যেহেতু আমি কথা বলব, আমার চশমার প্রয়োজন নাই। আমি কিছু দেখতেছি না।
তো এইজন্য আসলে আর চশমাটা রেখে আসছি, পড়া হয় নাই। আমার চশমার ফ্রেম কিন্তু বেশ বড়। ইভেন মানুষ কমেন্টও করে যে আচ্ছা, এত বড় চশমা। আচ্ছা। বাট এইটা তো সুন্দর। তোমার ফ্রেমটা সুন্দর। আমার ফ্রেমটা আমাকে সবে বলে যে, "তোমার তো এমনিই বয়স অনেক। তার মধ্যে এরকম একটা ফ্রেম নিছো কি বয়স আচ্ছা, আরো বেশি আমি দেখানোর যখন জন্য?" গুগলে ইশরাত আমিন সার্চ করছিলাম, হুম, হুম। তো তখন অনেক কিছু ইন্টারেস্টিং পাওয়া গেছে। এখানে মানুষ জিজ্ঞেস করছে ইশরাত আমিনের বয়স কত? আচ্ছা। এটা হ্যাঁ, এটা একটা প্রশ্ন। এটা তো বলে দেওয়া যাবে না। এটা একটা সিক্রেট। এই এইজটা আসলে তো একটা নাম্বার। আমরা সবসময়ই এটা বলি। বাট এটা আসলে বিশ্বাস করি কিনা আমরা। কিন্তু আসলে এটা ঠিক। এইজ একটা নাম্বার। আমি নিজেকে আমি যেমন আমি 90s কিড এখনো। আমার কাছে মাঝে, মাঝে মনে হয় আরে আমি সেই দিনও তো ছোট ছিলাম। একটা কিড ছিলাম বা আমার একটা কৈশোর ছিল। তো আমি এখনো ওইটা ধারণ করি। আমি না বড় হতে চাই না। আপনারা কিন্তু শুনলেন ইশরাত আমিন 90s কিড। হ্যাঁ, আমি বড় হতে চাই না। আমার সবসময় মনে হয় যে আমি ছোটই থাকি। আবার অনেক সময় আছে অনেক অল্প বয়সেও মানুষের মধ্যে এক ধরনের ওভার ম্যাচুরিটি বিল্ড আপ হয়। আ অনেকেই আছে উম মানে বয়স হওয়ার আগে বলে যে, "আরে জীবন তো শেষ, প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি।" তাই না? এরকম কিন্তু আমরা শুনি। তো এটা আসলে যার আপনি এক একটু ধরনের আগে বলছেন যে চিন্তাভাবনা। বয়সের কারণে চোখে সমস্যা হচ্ছে। না, সেটা তো একটা জাস্ট মজা করার জন্য। বাট আমি চাই আমি ইয়ুথটাকে অনেক বেশি পছন্দ করি। মানুষ যতদিন আসলে ইয়ুথ থাকতে পারে, ততদিনই মানুষের আসলে তার মধ্যে একটা উজ্জীবিত যে উচ্ছ্বাসটা থাকে, জীবনটা হুম। থাকে। আমার মনে হয় ওইটা এনজয় করাটা খুব জরুরি। হ্যাঁ, মানে ইয়ুথ এনজয় করাটা তো খুবই জরুরি। ইয়ুথটা তো খুব অল্প সময় থাকে। সো এরপরে এটা একটু চুলের কথা জানতে চাই। হুম, অনেক প্রেজেন্টার আছেন যারা একদম চুল-টুল ফুলিয়ে নিয়ে হুম, 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 আসলে আমাদের তো বাই নেচার হুম, চুল হুম, হুম, অত বেশি ফুলে না। হুম, 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 যতটুকু ফুলে এই যে আপনি যতটুকু হুম, এই যে হুম, হুম, নাড়া হুম, দিচ্ছেন হুম। ফুলছে বা অতটুকুই। কিন্তু এক্সট্রা করে ফোলানোর দরকারটা কি প্রেজেন্টারদের? এইটা আ চুলের ব্যাপারটা আসলে হেয়ার স্টাইলও তো খুব একেকটা স্টেশনের একেক রকম থাকে। যেমন আমি ৭১ এ এসে দেখেছি ওদের হেয়ার স্টাইলের ব্যাপারটা একরকম। চ্যানেল 24 এ যখন আমি ছিলাম ওইখানেও একরকম। কিন্তু আ এটা আসলে প্রেজেন্টারের অনেক সময় পার্সোনাল চয়েস এর উপরও ডিপেন্ড করে। একেকটা প্রেজেন্টার একেক রকমভাবে চিন্তা করে। একেকটা প্রেজেন্টার চিন্তা করে যে আ আমি ওভারডু করব। আবার অনেক প্রেজেন্টার চিন্তা করে যে না, আমি দেখেছি এটা যারা নতুন আসে প্রেজেন্টেশনে, তাদের মধ্যে এই ব্যাপারগুলো খুব বেশি থাকে। তারা চায় যে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে, নতুন, নতুন হেয়ার স্টাইল, নতুন, নতুন যারা অনেকদিন ধরে নিউজ পড়ে ফেলে, তাদের মধ্যে আবার এই এক্সপেরিমেন্ট করার ব্যাপারটা কম থাকে। কিন্তু এটা আসলে খুব বেশি জরুরি আমি এরকম বলব না। আমি সবসময় চাই যে সব প্রেজেন্টার খুব সিম্পল থাকলে মানুষ এটা বেশি অ্যাকসেপ্ট করে। আমি প্রেজেন্টারদের উদ্দেশ্যে এটা বলতেও চাই। কিন্তু কেউ যদি আসলে ওভারডু করে এটা তো তার ব্যক্তিগত পছন্দ। তবে এইটা আসলে ব্যক্তিগত পছন্দের চেয়েও আমার মনে হয় হাউস পলিসি অনেক বেশি কাজ করে এবং অনেক সময় আসলে মেকআপ আর্টিস্ট যারা থাকেন, হুম, আপনি হুম, অনেক জায়গায় মেকআপ আর্টিস্টের কথা বলে থাকেন। হুম, হুম, তারাও অনেক সময় এভাবে করে দিতে পছন্দ করেন। হুম, হুম, হুম। বিষয়টা কি হ্যাঁ, আসলে? মেকআপ আর্টিস্টদেরও তো এক ধরনের ব্যাপার থাকে। ওদেরও তো কাজ দেখানোর একটা সুযোগ ওরা চায় সবসময় যে ওরা চায় অনেক সময় অনেক মেকআপ আর্টিস্ট ভাবে যে আরে বেশি মেকআপ দিলে হয়তোবা বেশি সুন্দর লাগবে। আ তারা হয়তোবা চায় এটা যে মা আমি একটু ওভারডু করি বা প্রেজেন্টারকে হয়তোবা এই প্রেজেন্টারকে হয়তোবা বেশি সাজালে বেশি সুন্দর লাগবে। বাট আমার কাছে সবসময় মনে হয় যে এটা একদমই প্রেজেন্টারদের ব্যক্তিগত ব্যাপার। আমি যদি একটা মেকআপ আর্টিস্টকে বলি যে না আমাকে খুব সিম্পল মেকআপ দিতে হবে, ওই মেকআপ আর্টিস্টের কিন্তু কোনো সুযোগ নাই আমাকে বেশি মেকআপ দেওয়ার। সো এইটা একদমই ব্যক্তিগত একটা ব্যাপার। স্টাইল শিট থাকে। প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে স্টাইল শিট থাকে। স্টাইল শিট কিন্তু সবার জন্য একই রকম। বাট সব প্রেজেন্টারকে কি একই রকম লাগে সেটে না। বসলে? একটু আলাদা লাগে। তবে এমনও মেকআপ আর্টিস্ট আছেন যারা আসলে একজন প্রেজেন্টারকে হুম, হুম। একদম ক্যামেরা পারফেক্ট করে তুলতে পারেন হুম, হুম, এবং হুম, আপনি তাদের কথা অনেক বেশি বলেন, অনেক জায়গায় বলেন আমি হুম, হুম। শুনেছি। হ্যাঁ, একটা প্ল্যাটফর্মে ওদেরই একটা সংগঠন আছে। সেখানে ওরা আমাকে ইনভাইট করেছিল। আমি সেখানে গিয়েছিলাম। হুম, হুম, হুম। তো ওইখানে আ এরকম কিছু ক্লিপ ভাইরাল হয়েছিল। আসলে আমি এটা তো আসলে এখন একটা ট্রেন্ড যে কথা বলি সেটা ঘুরায় পেঁচায় আরো অনেকভাবে বলার চেষ্টা করা হয় অনলাইন প্ল্যাটফর্মগুলাতে। বাট আমি ওদের কথা বলেছি যে হ্যাঁ, ওদের আসলে অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা ক্যামেরার সাথে
লাইটের সাথে আসলে শুধু তো মেকআপ দিলেই হয় না। আমরা যারা ক্যামেরার সামনে বসি আমরা জানি এখানে লাইটের একটা ব্যাপার হুম। থাকে। এখানে ক্যামেরার সাথে আ কারেকশন এর একটা ব্যাপার থাকে। দুঃখিত। তো এই ব্যাপারগুলা চিন্তা করে, এই ব্যাপারগুলা বুঝে মেকআপ দেওয়ার যে ব্যাপারটা, এটা অনেক মেকআপ আর্টিস্টই বুঝে। যারা বোঝে, যারা খুব ভালো এটাকে ব্লেন্ড করতে পারে, তাদের কাছ থেকে ট্রেনিং নেয়া যেতে পারে। বেশ। আ এই যে এই ট্রেনিংগুলো আপনি অনেক জায়গায় ক্লাস নেন। হুম, হুম। তো এই ক্লাসগুলোতে গিয়ে আপনি কি আসলে শুধুমাত্র উচ্চারণ বা এইগুলোই শেখান নাকি আপনি এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেন? আসলে কি আলোচনা হয় একটা প্রেজেন্টেশন ক্লাসে? আচ্ছা। ক্লাস অনেকেই নেয়। অনেক প্রেজেন্টারই ক্লাস নেয়। যারা সিনিয়র আছেন তারা অনেকেই ক্লাস নেন এবং আমি দেখলাম যে এখন মানুষের অনেক আগ্রহ। আচ্ছা, এখন প্রচুর আপনাকে স্টুডেন্ট মানুষ ম্যামও বলে। হ্যাঁ, এটা দেখা যায় যে কোথাও গেলে আমি ওদেরকে বলি যে আমাকে ম্যাম না বলতে। কিন্তু তারপরেও ওরা হয়তোবা ক্লাস করতে আসে বা এরকম কিছু একটা হবে যে আচ্ছা ঠিক আছে ক্লাস করতে আসছি উনাকে আপু বলব কিভাবে। তো যাই হোক সেটা শুনতে ভালোও লাগে, খারাপ লাগে না। আ আপনার কি কখনো ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার? না, আমি আসলে শিক্ষক হওয়ার মতো ক্যালিবার আমার ওরকম নাই যে আমি চিন্তা করব যে আমি কখনো শিক্ষক হব। ইনফ্যাক্ট আমি যখন মিডিয়াতে কাজ শুরু করি, আমি তো আসলে প্রেজেন্টার হিসেবে আসি নাই, আমি ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে আসছি। আমার শুরুটা ছিল যমুনা টেলিভিশনে, একদম শুরুর যে যমুনা টেলিভিশনটা ওইখানে আমি ফ্রেশার হিসেবে জয়েন করি। আর আমি যেহেতু সাংবাদিকতা বিভাগ থেকেই আসছি, গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ। তো আমার যাত্রাটা একটু সহজ ছিল। আমার অনেক সিনিয়র জুনিয়র ভাই বোনরাই ছিল মিডিয়াতে। আমি ওইভাবেই শুরুটা করি। তারপরে ওইখানে কাজ শেখা। ওইখানে আমরা রিপোর্টিং, স্ক্রিপ্টিং, ডেস্কের কাজ। আমরা সবকিছু শিখেই আসলে এই পর্যন্ত আসছি। আমার অল থ্রু আমি নিউজ রুমে কাজ করি। আমি নিউজ রুম থেকে আমি হচ্ছি বর্ন প্রেজেন্টার। মানে আমার নিউজ রুম থেকে সবকিছু শিখে প্রেজেন্টেশন পর্যন্ত আসা। আ তো যেটা হয় যে আমি যখন কোথাও ক্লাস নিতে যাই, আমি আসলে শুধু একটা মানুষ কিভাবে প্রেজেন্টার হবে এইটার উপরে ক্লাস নেই না। আমি ক্লাসটা নেই আমি চাই যে প্রেজেন্টার হতে চায় সে যেন একটা ভালো পাবলিক স্পিকার হতে পারে। সে যেকোনো জায়গায় সবাই তো ক্লাস করতে আসে শুধু প্রেজেন্টার হওয়ার জন্য না এবং ক্লাস করে সবাই প্রেজেন্টার হবেও না। কিন্তু ব্যাপারটা এরকমও হতে পারে যে সে হয়তোবা একটা সময় একটা পলিটিক্যাল লিডার হচ্ছে। বাট পলিটিক্যাল লিডার হয়ে সে জনপ্রতিনিধি হয়ে যে কাজ করবে, সে যে সবার সামনে কথা বলবে, এই যে কথা বলার ব্যাপারটা, সেটা যেন সে এই ক্লাস থেকে আমার ক্লাস থেকে শিখে। একটা স্টুডেন্ট সে তার ক্যাম্পাসে বা তার ডিপার্টমেন্টে একটা প্রেজেন্টেশন দিবে। সে কিভাবে প্রেজেন্টেশনটা দিবে? তার প্রেজেন্টেশনটাই কেন সবচেয়ে ভালো হবে? আ এখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। তো আমি চাই আমার ক্লাস থেকে সবাই খুব ভালো পাবলিক স্পিকার হয়ে যেন বের হতে পারে। আর যারা প্রেজেন্টার হতে চায়, আমি সবসময় চেষ্টা করি তাদেরকে এরকম একটা ধারণা দেয়ার যে একটা ভালো প্রেজেন্টার হতে হলে আসলে একটা ভালো গণমাধ্যম কর্মী হওয়াটা খুব জরুরি। নিউজ রুমের সাথে থেকে নিউজ রুমের পুরা এনভায়রনমেন্টটাকে নিজের মধ্যে ধারণ করে নিউজের সাথে থেকে কিভাবে একটা নিউজ শুরু থেকে শেষ পর্যন্ত আসে। একদম আমি যখন নিউজটা পড়ছি, দর্শক শুধু আমাকেই দেখছে বা আমি নিউজটা পড়ছি, দর্শক একটা রিপোর্ট দেখছে। বাট এই রিপোর্টটার পিছনে অনেক মানুষের শ্রম। অনেক মানুষ কাজ করে এই রিপোর্টটা অন এয়ার হচ্ছে। এই যে পুরা প্রসিডিওরটার সাথে থাকা, আমি চাই এই ধারণাটা তাদেরকে দিতে। বেশ। আপনি বলছিলেন যে আপনি যমুনা টেলিভিশনের আগের যমুনা থেকে হুম, শুরু হুম, করেছিলেন। তো সেটা somehow ওয়ার্ক করে নাই। হুম, হুম, তো এরকম হয় না যে হঠাৎ করে ক্যারিয়ারের শুরুতেই একটা ধাক্কা, হুম, হুম। অনেকে ঝরে যায়। আপনি সেখান থেকে কিভাবে ওভারকাম করলেন? হ্যাঁ, আমাদের জন্য একটা বিশাল বড় একটা ধাক্কা ছিল। ১ম এ যমুনা যখন আসলো, তখন যমুনা এত লুক্রেটিভ একটা চ্যানেল হিসেবে আসলো, যত স টেলিভিশন চ্যানেল তখন এক্সিস্টিং যা টেলিভিশন চ্যানেল ছিল, সব জায়গা থেকে বেস্টদেরকে নিয়ে আসা হলো এই চ্যানেলটা করার জন্য। যখন চ্যানেলটা আসলে তুলকালাম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যখন চ্যানেলটা আসলো না, এত গণমাধ্যম কর্মীরা সেখানে, এত স্টাফ
সবাই এক ধরনের অনিশ্চয়তায় পড়ল। কত সালের ঘটনা এটা? এটা ২০০৯ এর কথা বলছি আমি। সবাই একটা অনিশ্চয়তায় পড়ল। কারণ সবার কিন্তু একটা চাকরি ছেড়ে এখানে আসতে হচ্ছে এবং হুম, হুম। সবাই একটা অনেক বড় স্বপ্ন নিয়ে এখানে আসছে। স্বপ্ন ভঙ্গ যখন হলো, আ তখন সবাই বেশ বড় একটা অনিশ্চয়তায় পড়ল। একটা টেলিভিশন চ্যানেল যখন বন্ধ হয়ে যায় বা একটা টেলিভিশন চ্যানেল যখন এ ধরনের হুমকির মুখে পড়ে, তখন কিন্তু সেখানে অনেক, অনেক কর্মী থাকে। তারা কিন্তু ভয়াবহ একটা অনিশ্চয়তায় পড়ে। কারণ সাংবাদিকদের জব সিকিউরিটি যদি আমি বলি, সেটা খুব কম। যে একটা চাকরি চলে গেলেও তারা ২-৩ মাস তাদের চলতে পারার মতো এক ধরনের সিকিউরিটি দেয়ার যে ব্যাপারটা, সেটা আসলে খুব কম স্টেশন থেকেই তারা পায়। যাই হোক সেটা বন্ধ হয়ে গেল। এত গণমাধ্যম কর্মীরা কোথায় যাবে তখন? জায়গাটাও এত টেলিভিশন চ্যানেলও তখন ছিল না। কিন্তু আ সেই জায়গাটা থেকে ওই টেলিভিশন চ্যানেল মানে যমুনা টিভি তখন খুব সাপোর্ট দিয়েছে সব কর্মীদেরকেই। তারা কাজ পাওয়ার আগ পর্যন্ত তারা বেতন ভাতা দিয়েছে। তারপরে আ সেখান থেকেই অনেকে অনেকভাবে অনেক জায়গায় তখন আরো অনেক নতুন স্টেশন আসলো। অনেক নতুন স্টেশনে সবাই গেল। তো এভাবেই আরকি। আ আপনি এরকম তখন কোথায় জয়েন করলেন? আমি তখন হচ্ছে আ তখন আসলে অনেকগুলো নতুন চ্যানেল আসলো। বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউ দেওয়ার পরে কোথাও দেখা গেল যে আমাকে নিতে আচ্ছা এটা না বলি, হ্যাঁ? আর্মি ব্যাকগ্রাউন্ডের কথা এখানে আর না আনি। তো আমি ওইটার পর আসলে একাত্তর টেলিভিশনেই আসলাম। কারণ যমুনার বড় একটা চাঙ্ক একাত্তর টেলিভিশনে আসলো। একাত্তর টেলিভিশনে আমি খুব অল্প সময় ছিলাম। অন এয়ারে আসি নাই। আ তখন আসলে আমি কনসিভ করলাম। তো কনসিভ করার পর আমি চাকরিটা ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে দিলাম। আমার কাছে মনে হলো যে আ মাতৃত্ব এটাও একটা অনেক বড় ব্যাপার। সারা জীবন আমি চাকরি করতে পারবো। বাট মাতৃত্ব এনজয় করার এটাও একটা মানে অন্যরকম একটা ব্যাপার মনে হলো আমার কাছে। যেহেতু আমি অনেক একটু মাই তো আসলে আ ক্যারিয়ার স্যাক্রিফাইস করে হুম, হুম, মা হুম, হওয়ার হুম, জন্য। হুম, 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 এবং তারপরে তারা আর কামব্যাক করতে হুম, পারে না। হুম, আপনি হুম, হুম। কিভাবে কামব্যাক করলেন? আমিও আসলে কামব্যাক করার ব্যাপারটা আমার ক্ষেত্রেও বেশ কঠিন ছিল। আমি বেবি হওয়ার পরে আমি তো ভাবছি যে আমি পুরাই হাউসওয়াইফ থাকবো। বাচ্চা-কাচ্চা মানুষ করব। আমার আমার বাচ্চারা খুব ভালোভাবে মানুষ হবে। এটাই আমার একটা গোল ছিল। যাই হোক কয়জন বাচ্চা আপনার? আমার ২ একটা ছেলে, একটা মেয়ে। তো এরকম একটা ব্যাপার ছিল। তারপরে হঠাৎ আসলে আমার হাসব্যান্ড আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এখানে। ওই আমাকে বলল যে, "তুমি শুরু করো বিকজ তোমার এটা একটা ভালো ক্যারিয়ার তুমি স্টার্ট করছো। তুমি এটার উপরে পড়াশোনা করছো। সো শুধু ডিগ্রি নিয়ে বসে থাকলেই আসলে হয় না। ডিগ্রিটার ইমপ্লিমেন্টেশন তুমি যা শিখলা এটা তুমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছো সোসাইটিতে বা তোমার দেশের জন্য এটা জরুরি। তুমি রকেট সায়েন্স পড়েছো বাট তুমি এটা নিয়ে কোনো কাজ করলা না। তাহলে আসলে ওই পড়ার কোনো ইয়ে থাকে না। ও আমাকে এভাবে বোঝানোর পরে আমার আমার খুব বড় একটা সাপোর্ট ছিল আমার মা। আমার মার কাছে আমি বাচ্চা দিয়ে যেতে পারছি। সো আমি এটা আমার গুগলে আপনার নাম সার্চের সময় এই প্রশ্নটাও নিচে এসেছে যে ইশরাত আমিনের স্বামীর নাম কি? হাসব্যান্ডের হ্যাঁ, এটা নিয়ে মানুষের অনেক আগ্রহ। আমি খুব বেশি পরিচয় আসলে তার দিতে পারব না। সে যেহেতু ডিফেন্স ব্যাকগ্রাউন্ডের। তো ওই দিকে আর না যাই। তারপরে আমার শুরু চ্যানেল 24 এ। চ্যানেল 24 আমার হচ্ছে আসলে কি বলবো? লাইফ চেঞ্জার। আমি আমার আমার আজকের ইসরাত আমিন হয়ে ওঠা চ্যানেল 24 এর জন্য। ওখানে আসলে আপনি কি ইন্টারভিউ দিয়ে জয়েন করেছিলেন? না, ওখানে আমি তো আসলে যমুনাতে আ অনেকগুলা ইন্টারভিউ দিয়ে প্রায় ৬ টা ইন্টারভিউ দেয়া লাগছে আমাদেরকে। যখন মানে অ্যাজ আ ফ্রেশার ৬ টা ইন্টারভিউ দেয়া লাগছে। তো এরপরে বিভিন্ন জায়গায় গিয়ে আমি ওদেরকেই পেয়েছি। সিনিয়র যারা ছিলেন তাদেরকেই পেয়েছি। ওইখানে আর পরীক্ষা দেয়া লাগে নাই। কারণ এতগুলো পরীক্ষা দিয়ে ওনারা আমাদেরকে নিয়েছে। এরপরে ওইখানে যাওয়ার পরে জাস্ট এক ধরনের আমি কি কাজ করব, কোন ডিপার্টমেন্টে কাজ করব, এই ধরনের কথাবার্তা বা আমার সেলারি নেগোসিয়েশন এই ধরনের ইয়া। তারপর আমি চ্যানেল 24 এও ওইখানেও আমি ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবেই জয়েন করি। ফুল টাইম আমি ১ম এ বিজনেস ডিপার্টমেন্টে ছিলাম। বিজনেস ডেস্কে কাজ করতাম। তারপরে ওইখান থেকে আমি ইন্টারন্যাশনাল ডেস্কে আসি এরকম আরকি। কিন্তু আমার আজকের ইসরাত আমিন হয়ে ওঠা আসলে চ্যানেল 24 এর জন্য। চ্যানেল 24 হচ্ছে একটা ইনস্টিটিউট। আমি এটাকে টেলিভিশন চ্যানেল বলব না। এটা একটা ইনস্টিটিউট। এখানে কেউ যদি যারা এখন নতুন এখানে মানে সাংবাদিকতায় ক্যারিয়ার করতে চাচ্ছে, এরকম একটা স্টেশনে যদি কারো কাজ করার সুযোগ হয়,
সে আসলে অনেক কিছু শিখে বের হবে। সে এত কিছু শিখে বের হবে যে অন্য স্টেশনে সে খুব সহজেই কাজ করতে পারবে। আমার কাছে মনে হয় চ্যানেল 24 একটা বিগ প্ল্যাটফর্ম ফর মি, যে আমি আজকে ইসরাত আমিন হতে পারছি ওই প্ল্যাটফর্মের জন্য। সো আমি গ্রেটফুল টু চ্যানেল 24। এখন ৭১ এ আছি। বিজনেস টিম থেকে ইন্টারন্যাশনাল ডেস্কে আসলেন। ইন্টারন্যাশনাল। আপনি কি মানে ডেস্কেও কাজ করতেন এবং প্রেজেন্টও করতেন আমি নাকি? রিপোর্টিংও করেছি। রিপোর্টিংয়ের অভিজ্ঞতা আছে আমার। ৭১ এ বেশ অনেকগুলো রিপোর্ট করেছিলাম। চ্যানেল 24 এ যখন বিজনেস টিমে ছিলাম তখন ছোটখাটো কিছু রিপোর্ট করেছিলাম। আমার একটু ব্যাকএক ছিল, ব্যাক পেইন ছিল ওই যে সিজারের কারণে, বাচ্চা হওয়ার কারণে। তো আ চ্যানেল 24 এ বিজনেস ডিপার্টমেন্টে আমি অল্প কিছু রিপোর্ট করেছিলাম, ছোটখাটো, তেমন বেশি না। এটা শুনলে রিপোর্টাররা হাসবে। আর চ্যানেল 24 একটা ব্যাপার হচ্ছে যে যারা নিউজ মানে প্রেজেন্টার তারা রিপোর্টিংয়ে যায় না, আবার রিপোর্টাররা নিউজ প্রেজেন্টেশন করে না। ২ টার মধ্যে খুব একটা মানে আ সূক্ষ্ম একটা লাইন আছে। তো এই কারণে এখানে এসে আমার প্রেজেন্টারই হওয়া। বাট ডেস্কে আমি অনেকদিন কাজ করেছি। ডেস্কে অনেকদিন কাজ করেছি। চ্যানেল ইন্টারন্যাশনাল ডেস্কেও অনেকদিন কাজ করেছি। কোনটা বেশি এনজয় করেন? মানে ডেস্ক জব আর প্রেজেন্টেশন ২ টা টেস্ট আসলে ২ রকম। ডেস্ক জবটা যখন আমার একটা রিপোর্ট অন এয়ার হয়, ওইটা তো একদমই আমার ক্রিয়েশন। আমি স্ক্রিপ্ট লিখছি, আমি প্যানেলে গিয়ে ভয়েস দিচ্ছি, আমার নিজের ভয়েস যাচ্ছে, আমি ফুটেজ আ আমি এডিট করছি। যত ধরনের যত ফুটেজ আছে আমি এডিট করছি। এই বিশেষ করে রিপোর্টাররা এটা অনেক বেশি অন করতে পারে। একটা রিপোর্ট যখন যায়, নিজের রিপোর্ট যখন যায় একটা চ্যানেলে, ওইটার ওইটা আসলে একটা আর্ট, ওইটা একটা ক্রিয়েশন, এবং এটা একেবারেই নিজের। এখানে আর কারো কোনো কন্ট্রিবিউশন নাই। আর প্রেজেন্টেশন ব্যাপারটা হচ্ছে যে অনেকের ক্রিয়েশন আমার মাধ্যমে মানুষ দেখছে। এখানে ওনারশিপের ব্যাপারটা কম। কিন্তু এখানে আবার হচ্ছে আ আমাকে সবাই চিনছে, আমাকে সবাই দেখছে। আমাকে আলাদা করে একটা টেলিভিশন চ্যানেলের যদি আ কি বলবো যে একটা টেলিভিশন চ্যানেলের যদি ওই যে পোস্টার হয়, সেখানে হচ্ছে ওই পোস্টারের ব্যাপারটা হচ্ছে আমি। আমাকে দেখে মানুষ চিনে যে আচ্ছা ঠিক আছে, এই প্রেজেন্টারটা তো চ্যানেল 24 এর, বা এই প্রেজেন্টারটা তো ৭১ এর। তো ওইটার একটা মজা আপনি যখন শুরু করেছিলেন তখন ডিজিটাল মিডিয়া বলে কিছু ছিল না। ছিল না। কিন্তু আস্তে, আস্তে ধীরে, ধীরে ডিজিটাল মিডিয়া আসলো। হুম, হুম, এই পোস্টার গার্ল হুম, যখন ডিজিটাল মিডিয়ায় তো নানান মানুষ নানান কিছু এসে উগরে দিয়ে যান হুম, হুম, কমেন্ট সেকশনে। হুম, 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 পোস্টার গার্ল যখন নানান ধরনের কমেন্টের শিকার হচ্ছে, তখন হুম, হুম। কিভাবে এটাকে ওভারকাম করলেন? বা আল্লাহ! সেইটা আসলে কি করেন? মানে কি প্রতিক্রিয়া এইটা হয় নিজের মধ্যে? এটা বলতে গেলে আমি আমার শুরুটা আসলে আমি আমি কিন্তু এরকম না। আমি একটু নিজেকে আমার ভার্সিটি, আমার ক্যাম্পাস লাইফের যারা আমাকে দেখেছে, হুম, সিনিয়র জুনিয়র, এখানে আহরার ভাইও আছে, উনি আমাকে দেখেছে। আমি একদমই ব্যাক বেঞ্চার ছিলাম। আমি কখনোই ফ্রন্টে এসে অনেক কথা বলবো, আমাকে সবাই চিনবে, আমি খুব লাউড, আমি এরকম একদমই ছিলাম না। আমার যারা আমার সমসাময়িক যারা ক্যাম্পাসের সবাই, মানে ইসরাত আপু বলতে ওরা ধরেই নিত যে খুব চুপচাপ ঠান্ডা একটা মেয়ে, আসবে, ক্লাস করবে, চলে যাবে, এরকমই ছিলাম আমি। হঠাৎ করে আমার এইখানে আসা, আমি নিজেও বলতে পারব না আমি এখানে কিভাবে আসছি। আ ফারাবী হাফিজ, আ সবাই চিনে ওকে। আমি একজনের তার নামটা, কথায় হ্যাঁ, পরে আসবো। আমি আগে এটা এটা শুনি। এইজন্য। ও আমাকে একদিন বলল, ও আমার ডিপার্টমেন্টের হুম, ছোট হুম, ভাই। যদিও মানুষ অনেক কিছু বলে, বাট ও কিন্তু আমার ছোট ভাই, এবং ও তো আমার কলিগও ছিল চ্যানেল 24 এ। ও একদিন আমাকে বলল যে, "আপা, এরকম প্ল্যাটফর্মে কিন্তু জানো, মানে আমরা নিউজ পড়েও এত বিখ্যাত হতে পারি না। এই প্ল্যাটফর্মে আমরা একটা ছবি দিয়ে যত বিখ্যাত হতে পারি।" আমিও বললাম, "আরে কি বলো?" পরে ও বলল যে, "হ্যাঁ, এরকম।" তারপরে একদিন আমার এমনি একটা পেজ ছিল। এটা জাস্ট আমি টুকটাক একটু কোথাও ঘুরতে গেলাম, বা আমি আমার অনুভূতি শেয়ার করতাম। আমি কখনো এখানে ভিডিওস বা এগুলো শেয়ার করতাম না। আর আমি আমার পার্সোনাল লাইফটাকে একটু প্রাইভেট রাখতে পছন্দ করি। স্টিল আমার যে পেজটা আছে এখানে আমার পার্সোনাল লাইফের, আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আমার খুব ইন্টিমেট, আমি কখনো পেজে কোনো পোস্ট করি না। ও বলল যে, "তুমি আজকে একটা ভিডিও করো।" আমি বললাম, "ফারাবী, এটা কি কখনো সম্ভব? আমি তো মানুষের সামনেই কথা বলতে পারি না। আমি ভিডিওতে এসে কিভাবে কথা বলব? এত মানুষ আমার ভিডিও দেখবে।" বলে, "আপা, তুমি শুরু করো চোখ বন্ধ করে।" তো ঐদিন আমাদের নিউজ ছিল রোজার মাস, ইফতার করতেছি আমরা। ও বলে যে, "আমরা ইফতার করতেছি, এটাই ভিডিও করো।"
আমি বললাম যে মানুষ গালি দিবে যে মানে ইফতার করতেছি এটার আবার ভিডিও হয় নাকি? তো আমি ও বলল যে, "শোনো, আমি ভিডিও অন করে আমরা ইফতার করি।" এরকম একটা ব্যাপার ছিল। তো আমি বললাম যে, "আচ্ছা, আমি কোনো কথা বলতে পারব না। আমি জাস্ট অন করে ইফতার করতেছি।" আমি হয়তোবা ২-১ টা কথা এরকম বলছি যে, সেটাও বলতেছি মানে বোঝা যাচ্ছে যে আমি খুবই শেকি। তারপরে যেটা হলো, আমি উম ২ দিন পর দেখলাম এটা 1,000,000 ভিউ। আমি খুব অবাক হলাম যে এরকম একটা মানে আমরা তো আসলে অনেকদিন ধরেই নিউজ পড়ি। এটা আ কত সালের ঘটনা? এটা ২০২২ এর ঘটনা আমি বলতেছি। তো এর আগে আফটার অনেকদিন কোভিড। হ্যাঁ? আফটার আফটার কোভিড। কোভিড হ্যাঁ। তো আমরা তো অনেকদিন ধরেই আসলে আ নিউজ পড়ি। আমার মনে হয় না আমার কোনো নিউজ এরকম রাতারাতি ১-২ দিনের মধ্যে 1,000,000 ভিউ হইছে। এটা একটা ভিডিও যেটার আসলে কোনো মেসেজ নাই। আমরা তো সবসময় চেষ্টা করি যে একটা বার্তা দিতে। একটা ভিডিওস হোক, একটা লিখা হোক, একটা পোস্ট হোক, যেকোনো কিছুর মাধ্যমে একটা বার্তা দিতে মানুষকে। এটার মধ্যে আসলে কোনো মেসেজও ছিল না। এটা জাস্ট ফান একটা। মানে তার আগে আপনি বুঝতেই পারেননি যে মানুষ আপনাকে এত খুঁজে? হ্যাঁ, 1,000,000 ভিউ ২ দিনের মধ্যে এবং আমাকে মানুষ এসে জিজ্ঞেস হ্যাঁ, করতেছে টিভি এবং পত্রিকার এটা একটা যে সীমাবদ্ধতাই বলা যায় যে সরাসরি ফিডব্যাকটা পাওয়া যায় না। কিন্তু ডিজিটাল মিডিয়ায় কিন্তু সরাসরি সরাসরি ফিডব্যাকটা পাওয়া ফিডব্যাকটা যাচ্ছে। পাওয়া যায়। হ্যাঁ, ওইটার খারাপ ভালো ২ টা দিকই আছে। আমাকে সবাই এসে জিজ্ঞেস করল, "এই তুমি কি বুস্ট করছো?" আমি পেজ বুস্ট করতে হয় এটা কি জিনিস এটাই আমি জানি না। কিন্তু সবাই আমাকে এসে জিজ্ঞেস করছে, 1,000,000 ভিউ কেমনে হয়? তুমি কি বুস্ট করছো?" তো আমি বললাম যে, "আমি তো এগুলো কিছুই জানি না। এটা 1,000,000 ভিউ হলো কেমনে এটাও আমি জানি না।" তো যাই হোক তারপরে মজা পেয়ে গেলাম। মনে হলো যে টুকটাক আ আরে এসে কথা বলি। তখন আমার মনে হলো যে না ঠিক আছে। আমি যেহেতু গণমাধ্যম কর্মী, আমি নিজেকে এভাবেই প্রেজেন্ট করতে পারি যে আমি গণমাধ্যম কর্মী। আমি হ্যাঁ, আমি একটা সময় বুলেটিনে যাচ্ছি। বাট এর বাইরেও মানুষকে আমার অনেক সচেতন করার ব্যাপার আছে। তথ্য দেওয়ার ব্যাপার আছে। তো আমি যদি এগুলা নিজের প্ল্যাটফর্ম থেকে দিতে পারি তাহলে অসুবিধা কি? তো আমি তারপরে সেটা ট্রাই করলাম। সেখান থেকেই আমার যাত্রা শুরু। আমি দেখলাম যে না মানুষ আমাকে গণমাধ্যম কর্মী হিসেবে একসেপ্ট করে। আমি কোনো কিছু একটা পোস্ট দিলে আ মানুষ সেটা একসেপ্ট করে, মানুষ পছন্দ করে আমাকে বা আমার একটা ক্রেডিবিলিটির জায়গা আছে। আমার একটা বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতার একটা জায়গা তৈরি হয়েছে মানুষের কাছে। তো দেখলাম ভালোই। আ কিন্তু ২৪ এর জুলাইয়ে যখন আন্দোলন শুরু হলো, যখন আমি আসলে আন্দোলনে আমি ২০১৮ তে যে স্টুডেন্ট মুভমেন্ট ছিল, ওইখানে আমি খুব অ্যাক্টিভ ছিলাম। তখন তো আসলে এত রিলস বা এগুলার এত বেশি ছিল না। কিন্তু আমি আমার ফেসবুকে অনেকগুলো পোস্ট দিয়েছিলাম তখন। তো যাই হোক ওইটা আমাদের স্টেশন পলিসির কারণে আমাকে বলা হয়েছিল যে, "না এগুলা তুমি আর দিও না বা যেগুলা দিয়েছো সেগুলা হাইড করো।" বাট আমি খুব অ্যাক্টিভ ছিলাম। ২৪ জুলাই যখন ইরশাদ আমিন জার্নালিস্ট থেকে অ্যাক্টিভিস্ট হচ্ছে আস্তে, আস্তে। অ্যাক্টিভিস্ট হ্যাঁ, আসলেই আমার কাছে মনে হয় তখন আসলে জার্নালিস্ট, বিজনেসম্যান, ব্যাংকার এরকম আলাদা, আলাদা কিছু ছিল না। একটা সময় সবাই অ্যাক্টিভিস্ট হয়ে উঠল, একটা সময় পরে। তো আ আমার 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 খুব ভালো সহকর্মী মানজুর আল মতিন। আ তাকে তো আমরা সবাই দেখেছি আসলে ওই সময়। তো যাই হোক আমি যখন ওই সময়টায় একটু ভোকাল হলাম যখন আমি অ্যাক্টিভিস্ট হয়ে পোস্ট করা শুরু করলাম, তখন আমি দেখলাম যে না, আমার যে জনপ্রিয়তার জায়গা সেটা আস্তে, আস্তে একটু কমতে শুরু করলো। কারণ বাংলাদেশের মানুষের পলিটিক্যাল আইডিওলজি আসলে একেকজনের একেক রকম। আমি যে কথাটা বলছি অনেকের পছন্দ হচ্ছে, অনেকের পছন্দ হচ্ছে না। যাদের পছন্দ হচ্ছে না তারা এসে এর আগে কিন্তু আমি এটা এক্সপেরিয়েন্স করি নাই। এর আগে আমি শুধুমাত্র খুব আ একটা মেসেজ দিতাম, একটা সচেতনতার একটা জায়গা তৈরি করতাম। এইজন্য মানুষ আমাকে খুব আ কি বলব? ওই যে পুকি টাইপ একটা ব্যাপার ছিল। কিন্তু যখন আমি অ্যাক্টিভিস্ট হয়ে উঠলাম, যখন আমি বিভিন্ন পোস্ট দেওয়া শুরু করলাম, তখন আমি দেখলাম আমার জনপ্রিয়তা কমছে। মানুষ কমেন্টে এসে গালাগালি করে মানে আমাকে উড়ায় দিচ্ছে। ১ম খুব খারাপ লাগতো। কারণ আমি তো এটাতে অভ্যস্ত না। আমি কই ডিপার্টমেন্টে ছিলাম একটা খুব পিছনের দিকের একটা মেয়ে চুপচাপ বসে থাকা ঠান্ডা একটা মেয়ে। সেইখান থেকে হঠাৎ করে আমি এরকম একটা প্ল্যাটফর্মে আসছি। তাও ২-৪ টা কথা বলতাম। কিন্তু অ্যাক্টিভিস্ট ইসরাত আমিন এটা আমি কখনো চিন্তাও করি নাই। সেইখানে আমি এরকম হচ্ছি মানুষজন আমাকে এসে গালাগালি করছে। ১ম খুব খারাপ লাগতো। ১ম এটা আমাকে খুব ট্রমা দিত এবং একটা সময় আমার কাছে মনে হতো যে কেন আমি এই স্ট্রেসটা নিচ্ছি? কেন আমি এই স্ট্রেসটা নিচ্ছি?
কিন্তু একটা সময় পরে আমার মনে হলো যে আসলে ব্যাপারটা এরকমই। আমাকে সবাই পছন্দ করবে না। আমাকে সবাই অ্যাকসেপ্ট করবে না একইভাবে। কিন্তু আমি নিজে যেটা বিশ্বাস করি, আমি নিজে মানুষকে যেই জায়গাটায় সচেতন করতে চাই, আমি নিজে যেটা চিন্তা করি, আমি সেটা বলি। সেটা সবাই অ্যাকসেপ্ট করুক বা না করুক, সবাই আমাকে পছন্দ করুক বা না করুক, আমার কাছে মনে হয় যে আমি আমি যা, আমি এটাকে হাইড না করি। আমি ডুয়াল ফেস ক্রিয়েট না করি। আমি এটাই। এই ইসরাত আমিনকে কিছু মানুষ হয়তোবা পছন্দ করবে, কিছু মানুষ হয়তোবা এসে গালি দিবে কমেন্ট বক্সে। কিন্তু এটাকে আমি আমি আস্তে, আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করলাম। এখন আর অত বেশি খারাপ লাগে না। আবার এখন যেটা হয় যে যেহেতু ইসরাত আমিনকে অনেকেই চিনে, তো দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের যেটা আমি নিজেও হয়তোবা আমার সম্পর্কে জানি না, মানুষ এসে এটা বলার চেষ্টা করে। খুব মজার একটা স্টোরি আমার সাথে এই কিছুদিন আগেই হয়েছে। আমাকে একজন ফোন করে বলতেছে, আমি নাকি সংরক্ষিত নারী আসনে নমিনেশন ফর্ম কিনছি এবং আমি এটা হয়েও যাচ্ছি। তো আমি এত অবাক হইছি কারণ আমি নিজেকে এভাবে চিন্তাই করি নাই। আমি ওই পর্যন্ত ভাবিই নাই। কিন্তু মানুষজন আমাকে ওই পর্যন্ত ভেবে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে এরকম একটা খবর বেরিয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির ক্রিয়েটিভ অ্যান্ড আর্টস কমিটিতে জায়গা পেয়েছিল নিউজ প্রেজেন্টার ইশরাত আমিন। হুম, হুম, হুম। এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা নিয়ে একটা বেশ আ তোলপাড় হয়ে মানে তোলপাড় হয়েছে এরকম একটা প্রোপাগান্ডা নিউজই আমি বলব। কারণ ওইটা তো একটা একটা হচ্ছে পেইড পোস্ট যারা করে নরমালি পেইড পোস্ট যারা করে, ওরকম একটা পেইড পোস্ট ওইরকম একটা অ্যাকাউন্ট থেকে আপনি কি কখনোই রাজনীতির সঙ্গে ছিলেন না বা নেই? রাজনীতি নিয়ে আসলে কথা সাংবাদিকের কি বলা উচিত? প্রত্যক্ষ বা পরোক্ষ এক ধরনের সমর্থন কিন্তু সবারই মোটামুটি থাকে। এক ধরনের পলিটিক্যাল আইডিওলজি সবারই থাকে। আমি এই দলকে পছন্দ করি, আমি এই দলের মতাদর্শ পছন্দ করি, ওই দলের মতাদর্শ আমি পছন্দ করি না। এই ধরনের একটা বিভাজন কিন্তু সবার মধ্যেই থাকে। আমরা সাংবাদিক, তার আগে কিন্তু আমরা মানুষ। সো এই ব্যাপারটা সবার মধ্যেই থাকে। কিন্তু সাংবাদিক হিসেবে আসলে আ তো আমরা দলমতের ঊর্ধ্বে। আমি একটা দল সমর্থন করি, তার মানে এই না যে ওই দলটা যদি খারাপ কিছু করে সেটাকেও আমি সমর্থন করব। আমি কিন্তু তখন সেই দলেরও ওই খারাপ দিকটার সমালোচনা করব। এই ব্যাপারটা যারা সাংবাদিক তাদের মধ্যে আসলে একটা ইনবিল্ট ব্যাপার। এটা তৈরি হয়ে যায়। সবসময় তারা যারা সাংবাদিকতা চর্চা করে তাদের মধ্যে এটা তৈরি হয়ে যায়। কিন্তু যে ব্যাপারটা নিয়ে তুমি কথা বলছো ওইটা ওই পেইড পোস্ট যারা করে তাদের একটা প্রোফাইল থেকে আসছে। সো যেটা হচ্ছে যে হ্যাঁ, বিএনপির একটা জায়গায় আমি কাজ করেছিলাম। যেহেতু ওই প্রচারণা টিমে মানে ওই সময় তাদের প্রচারণার জন্য কিছু এমন ফেস দরকার ছিল যেখানে মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতাটা অনেক বেশি বা মানুষ তাদেরকে চিনে অনেক বেশি। প্রচারণা টিমের থিংক ট্যাঙ্ক হিসেবে আমি কাজ করেছিলাম। এটা আসলে ব্যাপারটা এরকম না যে আমি আ নেতাকর্মী বা একদম দলের রুট লেভেলে গিয়ে কাজ করেছি বা ফিল্ড পলিটিক্স আমরা যেটা বলি সেরকম ব্যাপারটা ছিল না। এটা একটা থিংক ট্যাঙ্ক হিসেবে আমি কাজ করেছি। এটা সত্যি। আ কাজ করেছি দেখেই যেটা হয় যে এখন মানুষের মধ্যে একটা ব্যাপার তৈরি হয়েছে যে আমি একটা দলের হয়ে যদি কাজ করি তাহলে আমাকে অ্যা মানে অন্য দলের লোকজন এটাকে কোনোভাবে একটু ম্যানিপুলেট করার চেষ্টা বা এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর ব্যাপার। বাট আমাকে তো আসলে দিন শেষে আমি যাদের সাথে চলাফেরা করি বা যাদের সাথে কাজ করি তারা তো আমাকে চিনে। সো আমার নিজেকে খুব বেশি সবার কাছে আমাকে প্রুফ করার তো কোনো দরকার নাই। আর যেই জায়গা থেকে যেটা উৎস ছিল সেটা যে একটা প্রোপাগান্ডা একটা উৎস মানে সোর্স সেটাও তো সবাই জানে। কাজ কি এখন আর করছেন না? আহ, স- আসলে সাংবাদিকতায় থেকে তো দলের হয়ে কাজ করার কিছু নাই। যদি কখনো কাজ করি তাহলে আমি আমার এই আইডেন্টিটি থেকে বের হয়ে গিয়ে কাজ করব। কিন্তু এখানে থেকে আসলে আমি কখনো একটা দলের বা একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করব ব্যাপারটা এরকম না। আপনি তো চ্যানেল 24 এ ছিলেন হুম, তখন। হুম, হুম। মাঝখানে যমুনাতে গিয়েছিলেন। হ্যাঁ,
কি মাঝখানে আমি যমুনাতে গিয়েছিলাম। এটা অনেক আগে ২০১৭ তে আ আ যমুনাতে গিয়ে তারপরে আবার চ্যানেল 24 আমাকে বলল যে, "তুমি যদি চাও তুমি ফেরত আসতে পারো।" তো চ্যানেল 24 এ আমি ওই যে যেটা বললাম যে আসলে একটা স্টেশনে কাজ করলে ওইখানে আমি কমফোর্ট জোন থেকে সহজে বের হতে চাই না। আমার কাছে কমফোর্ট জোনটা খুব ইম্পোর্টেন্ট। আমি এখানেও এসেছি, আমি কিন্তু সব জায়গায় ডাকলেই চলে যাই না। সব জায়গায় আমি ক্লাস নিতে যাই না। সব জায়গায় আমি পারি না এটা। সবার সাথে মিশে যেতে পারি না। তো কমফোর্ট জোন থেকে আমি কম বের হতে চাই। তো আমার কাছে চ্যানেল 24 টা খুব একটা কমফোর্ট জোন। যে যমুনাতে কি মিস ছিল যে কমফোর্ট জোনটা পাননি? মিস ছিল না। যমুনা টেলিভিশনে কিন্তু ওয়ান অফ দ্য মানে কি বলবো? খুব পলিশড একটা চ্যানেল। ওইখানে যারা কাজ করে রিপোর্টার, প্রেজেন্টার, ডেস্কে যারা কাজ করে সবাই খুবই পলিশড। ওরা খুবই প্রফেশনাল। এবং ওইখানেও আমি বলব যে ওইটাও একটা ইনস্টিটিউট। কাজ শেখার জন্য একটা বেস্ট প্লেস। কিন্তু আমাকে যেহেতু 24 আবার একটা সুযোগ দিল যে, "তুমি যদি চাও তাহলে তুমি আমাদের সাথে আবার তুমি কি ব্যাক করবা কিনা?" আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে। আমি যেহেতু আমার চ্যানেল 24 একটু বেশি কমফোর্ট। সবার সাথে এতদিন ধরে কাজ করে আসছি। তো যমুনাতে আসলাম, কাজ করলাম। তাহলে আবার আমি ব্যাক করব। আমি আমার কলিগদের কাছ থেকে এরকমও শুনেছি, ইশরাত আমিন ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন আচ্ছা, দিস ইন্ডাস্ট্রি। আচ্ছা। এবং তারপরে আপনি চ্যানেল 24 ছেড়ে মানে এই হুম, হুম। কমফোর্ট জোনটা ছেড়ে কেন ৭১ এ আসা। ৭১ এ গেলেন? ৭১ এ আসাটা আসলে একটা চ্যালেঞ্জ নেয়ার মতো ব্যাপার। আ আ ২৪ এর পরে তো অনেক আম চেঞ্জ হয়েছে। গণমাধ্যমকে যেহেতু বলা হয় যে আসলে একটা রাষ্ট্রের একটা স্তম্ভ। তো গণমাধ্যমের অনেক চেঞ্জ হয়েছে। ৭১ একটা রিফর্ম প্রসিডিওর এর মধ্যে দিয়ে যাচ্ছিল। ওইখানে আমার কাছে মনে হয়েছে যে চ্যালেঞ্জটা আমি নিতে পারি। যেহেতু আসলে 24 এ অনেক দিনই তো কাজ করলাম। আ নিজেকে একটু এক্সপ্লোর করারও একটা ব্যাপার থাকে। প্লাস ওরা যেহেতু রিফর্ম করার মধ্যে দিয়ে ছিল, আমরা আসায় আমরা অনেকেই আসছি তখন। আমরা আসার কারণে যেটা হলো যে হ্যাঁ, ১ম আমাকে আমার পেইজে এসে অনেকে বলেছে, "আপু আপনি জুলাই যোদ্ধা, আপনি জু চো চ্যানেল 24 থেকে ৭১ এ আসছেন।" এই সেই অনেক কিছু। বাট দেখলাম যে এটা কাজ করেছে। মানুষ এখন ৭১ দেখে এবং ৭১ এর ওই যে একটা সো কল্ড ইমেজ আমি জানি না আসলে আগে কি ছিল। আমি তো তখন ছিলাম না, ভিতরের অবস্থা আমি জানি না। কিন্তু ওই যে একটা ইমেজ যে ৭১ হচ্ছে একটা দলের পারপাস সার্ভ করত শুধুমাত্র বা গভর্নমেন্টের একটা আ স্পোক আ টেলিভিশন চ্যানেল হিসেবেই তারা কাজ করত। ওই ব্যাপারটা থেকে বের হয়ে আসছে। এখন মানুষ একটু নিউট্রালি চিন্তা করে। এটা কি আপনারা মানে সো কল্ড জুলাই যোদ্ধা যাওয়ার কারণেই হয়েছে নাকি না আমি তো আসলে জুলাই আর যোদ্ধা কোনো বলব না আ নিজেকে। হ্যাঁ, আপনি আমি নিজেকে তো হ্যাঁ, কখনোই বলবেন হ্যাঁ, না। কিন্তু হ্যাঁ। মানুষজন তো কিন্তু হ্যাঁ, আপনাকে মানুষজন বলছে। ওইটা ওই যে অ্যাক্টিভিস্ট হওয়ার কারণে একটু লেখালেখি করার কারণে। কিন্তু সাধারণ মানুষ আসলে টেলিভিশন চ্যানেল তো সাধারণ মানুষের জন্যই। মানুষ দেখলেই সেই চ্যানেলের সার্থকতা। তো মানুষের মধ্যে ওই ধরনের একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে যে আচ্ছা ঠিক আছে ৭১ এ যেহেতু উনারাও কাজ করছে, তার মানে ৭১ হয়তোবা কিছুটা পরিবর্তন হয়েছে। ৭১ এ নিশ্চয়ই আপনি পলিসি লেভেলে যারা কাজ করেন তাদের একজন এখন। ৭১ হ্যাঁ, এখন পলিসি লেভেলে আসলে স্টেশনের পলিসি লেভেল তো অনেক দিক থেকে তৈরি হয়। আমরা পলিসি লেভেল নিয়ে খুব বেশি কথা না বলি। ওকে। কিন্তু আ ওইখানে মতামত দেয়ার বা কিছুটা কন্ট্রিবিউট করার মতো একটা জায়গা তো তৈরি হয়েছে। যেখানে অনেক সময় বলতে পারি যে আ আমরা গভর্নমেন্টের আ আলোচনাও যেমন করব, আমরা গভর্নমেন্টের সমালোচনাও করাটাও জরুরি। কারণ আমরা যদি সমালোচনা না করি তাহলে সরকার বুঝবে কিভাবে যে তার কোথায় ভুল? হ্যাঁ? আমি যদি সবসময় প্রশংসা করি তাহলে কিন্তু ভুলটা ধরানোর মতো মানুষ থাকবে না। এবং ভুলটা যদি না ধরায় দিতে পারি, ওই ভুল সংশোধন করারও কিন্তু কোনো সুযোগ থাকবে না। তো এই আরকি। বেশ। আমরা আরেকটু জানতে চাই যে আপনারা এখন অনেক সিনিয়র প্রেজেন্টার এবং আপনাদের কিছু সংগঠন আছে। এই সংগঠনগুলো আসলে কি করে? এবং কেউ যখন নতুন আসতে চায় তাদের জন্য আপনারা কি করতে পারেন? আচ্ছা। আ নতুন অনেকেই আসতে চায় এখন এবং সবার মধ্যে একটা টেনডেন্সি দেখলাম যে নিউজ প্রেজেন্টার হতে চায়। আমি বলব যে যারা নিউজ প্রেজেন্টার হতে চায়, আ আসলে নিউজ প্রেজেন্টার হওয়ার সুযোগ তো অনেক বেশি। অন্য অনেক প্ল্যাটফর্ম থেকেও এখানে আসা যায়। অন্য অনেক চাকরি করেও এখানে আসা যায়। কিন্তু আমি বলব যে যারা নিউজ প্রেজেন্টার রিয়েলি নিজেকে নিউজ প্রেজেন্টার হিসেবে তৈরি করতে চায়, অনেকে কিন্তু শখের বশে
প্রেজেন্টার হতে চায়। যেমন একজন ডক্টর, সে শখের বশে প্রেজেন্টার হতে চায় যে তাকে সবাই চিনবে। কিন্তু রিয়েলি যদি কেউ নিউজ প্রেজেন্টার হিসেবে কে স্ট্যাবলিশ করতে চায় নিজেকে, যে হ্যাঁ, নিউজ প্রেজেন্টার মনে হলেই উনার নামটা সবার প্রথমে মাথায় আসে। যেমন আমরা সামিয়া রহমান, সামিয়া জামান, উনাদের কথা বলতে পারি, বা শামসুদ্দিন হায়দার ডালিম, উনাদের কথা বলতে পারি। উনাদের মতো যদি আসলে কেউ হতে চায়, তাহলে তাকে আসলে নিউজ রুমের সাথে ইনভলভ হতে হবে। নিউজ রুমে থেকে কাজ শিখে প্রেজেন্টেশনে আসতে হবে। নিউজ পার্সন হিসেবে আগে তৈরি হতে হবে, দেন প্রেজেন্টেশনে আসতে হবে। শখের বশে প্রেজেন্টেশনে এসে আসলে খুব বেশি নিজেকে প্রেজেন্টার হিসেবে স্ট্যাবলিশ করার সুযোগ কম। আপনার যে প্ল্যাটফর্ম, আপনার প্ল্যাটফর্ম সম্পর্কে একটু জানি যদি। আমার পেজ, না, পেজ না। এই যে সংগঠন বা প্রেজেন্টারদের যে আচ্ছা, অ্যালায়েন্স বা এই টাইপের। প্রেজেন্টারদের, হ্যাঁ, প্রেজেন্টারদের জি। সংগঠন তো আছেই, অনেকগুলোই সংগঠন আছে এবং তারা কাজ করে। তারা বেশ দেখলাম যে ওরা খুব অ্যাক্টিভ। ওরা আমি আসলে সংগঠনের সাথে খুব বেশি ওইভাবে ইনভলভ না। কিন্তু যারা সংগঠনের সাথে কাজ করে, যারা সংগঠনটা তৈরি করেছে, এর পিছনে তো আসলে অনেক সময় দিতে হয়। আমি দেখি তারা এটা মেইনটেইন করার চেষ্টা করে। একটা কালচারাল প্রোগ্রাম, কোনো প্রেজেন্টারের কোনো সমস্যা, কারো আইনি যদি জটিলতা থাকে সেখানে সাপোর্ট দেয়া, কারো ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি লাগে সেখানে দেয়া। সেই সাথে আমি দেখি যে এই অর্গানাইজেশনে অনেক সময় আমি দেখি যে অ উম কোনো ধরনের কোনো আ যদি ইস্যু তৈরি হয়, তাহলে ওই অর্গানাইজেশনে জানানো, হ্যাঁ? এবং কোনো স্টেশন যদি কোনো কর্মীর বিরুদ্ধে কোনো ইলিগাল কোনো অ্যাকশনে যায়, সেখানে ওই অর্গানাইজেশনগুলো সাপোর্ট দেয়। আপনি শুরুর দিকে বলছিলেন যে এই যে আমাদের জার্নালিজমের অবস্থা খুব খারাপ, যে আসলে জব সিকিউরিটি খুব হুম, হুম, হুম। অস্থির অবস্থা। তো এই জায়গাটা নিয়ে কি কাজ করার সুযোগ আছে? বা আপনারা যারা সিনিয়র তারা কি এই জায়গাটা নিয়ে কিছু হ্যাঁ, করতে এই পারেন? জায়গাটা নিয়ে তো অবশ্যই কাজ করা উচিত। যারা ম্যানেজমেন্ট লেভেলে আছে, এবং আমাদের কিন্তু সংগঠন শুধু প্রেজেন্টারদের সংগঠন না। আমাদের কিন্তু জার্নালিস্টদেরও সংগঠন আছে। ওইখানে অনেক সিনিয়র মানুষজন আছে। তাদের কিন্তু এটা নিয়ে খুব কথা বলা উচিত। মানে পলিসি লেভেলে কথা বলা উচিত। আমি বলতেছি না যে নিজেদের মধ্যে কথা বললেই হবে। এখানে গভর্নমেন্টের যে মন্ত্রণালয়গুলো আছে বা তথ্য মন্ত্রণালয় আছে, সেখানে পলিসি লেভেলে কথা বলা উচিত যে একটা সাংবাদিকের জব সিকিউরিটি আসলে কি? আমাদের এখানে ওয়েজ আর্নার বোর্ড নাই, যেটা প্রিন্ট মিডিয়াতে আছে। তো এখানে আসলে অনেক সময় আমি দেখি যে অনেক আ দক্ষ কর্মীদেরও আ বেতন কাঠামো এত আ মানে কম, যে এই বেতন কাঠামোতে আ তাকে দিয়ে যে কাজটা করানো হচ্ছে, এটা আমি বলব যে তার ব্রেইনের মিসইউজ হচ্ছে। এই ব্রেইনটাকেই যদি অনেক ভালো জায়গায় বেশি বেতনে কাজে লাগানো যেত, তাহলে সে আরো অনেক বেটার একটা আ কি বলবো, এফোর্ট দিতে পারত। তো এই যে বেতন কাঠামোর ব্যাপারটা, জব সিকিউরিটির ব্যাপারটা, একটা সাংবাদিক অনেক সময় ইনভেস্টিগেটিভ রিপোর্ট বা বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যুস নিয়ে যখন রিপোর্ট করতে যায়, আ দেখা যাচ্ছে যে তার লাইফ থ্রেটে পড়ে যায় সে অনেক সময়। তো সেই সময় তাকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কার? অবশ্যই টেলিভিশন চ্যানেল যে ও ওন মানে ওনার আছে, তারও যেমন দায়িত্ব ওই সাংবাদিককে আ স মানে সিকিউরিটি দেয়া। একই সাথে কিন্তু আ যারা সংগঠনগুলো আছে, তাদেরও পলিসি লেভেলে গিয়ে কথা বলা উচিত বা তাকে সাপোর্ট দেওয়া উচিত। তো এই ব্যাপারগুলো খুব কম। এই ইন্ডাস্ট্রিতে বিশেষ করে আমি যদি স্পেসিফিক বলতে যাই, যে প্রেজেন্টারদের নিয়ে অনেক গসিপ আছে। হুম, যেমন হুম, হুম। অনেক সময় বলা হয় যে প্রোডিউসার তাকে দিয়েই নিউজ পড়ান বেশি বেশি। আর এই প্রেজেন্টারদের তো একটা ইয়া থাকে যে যে যতগুলো নিউজ পড়েছে ওই অনুযায়ী তার সম্মানী। হুম, হুম, হুম। তো এরকম হয় যে প্রোডিউসার তার পছন্দের প্রেজেন্টারকে দিয়ে হুম, বেশি হুম। নিউজ পড়াচ্ছেন, আর একজনকে বসিয়ে রাখছেন। এই গসিপগুলো নিয়ে কিছু বলার আছে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছো। এটা না বলার জন্য আমি খুঁজি, একটা প্ল্যাটফর্ম খুঁজি যে আমি এটা বলবো, কিন্তু আমি এরকম প্ল্যাটফর্ম আলাপে পাই আপনি না। সবকিছু বলতে পারেন, আমি একদম এটা ঝেড়ে এটা কাশতে দেখো, পারেন। আমি মানে সুন্দর করে বসলাম এটা বলার জন্য। প্লিজ। আমার নিজের অভিজ্ঞতা বলি। বাংলাদেশে মেয়েদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে যে কোনো মেয়ে যদি সুন্দর হয়, তাহলে তার কোনো মেধা নাই। যদি কোনো মেয়ে সুন্দর না হয়, তাহলে তার অনেক মেধা। আমি এখানে সুন্দর অসুন্দরকে
ছোট করছি না। এখানে আমি মানে সৌন্দর্য তো মানুষের যে আসলে চিন্তা দেখতে ভাবনা অ্যাপিয়ারেন্স এর উপর নির্ভর না, করতে পারে না। মানুষের যে চিন্তা ভাবনা মানুষ এভাবেই চিন্তা করে। অ্যাপিয়ারেন্সটাকেই মানুষ প্রায়োরিটি দেয়। আরেকটা ব্যাপার হচ্ছে সুন্দর হলে তার কোনো মেধা নাই সে বসের ছায়াতলে থেকে বা টপ ম্যানেজমেন্টের ছায়াতলে থেকেই হ্যাঁ, সে তোমার তো অনেক বসের উপরে সঙ্গে খাতির আছে। হ্যাঁ, তুমি এমনিতেই ও তো প্রমোশন সুন্দর। পেয়ে ওকে যাবা। তো এমনিতেই ও তো প্রমোশন পাবেই। ও তো প্রাইম বুলেটিন পড়বেই। কারণ ও তো দেখতে সুন্দর। হুম, হুম, হুম। ওর যে মেধা থাকতে পারে, ও যে কষ্ট করে এই জায়গাটা অর্জন করতে পারে, এটা কখনোই এটা বলা হয় না। কিন্তু এরকম ঘটনা কি ঘটেই না যে হচ্ছে সুন্দর বলে বা তাকে এরকম প্রোডিউসারের ঘটনা পছন্দ ঘটে, বা বসের পছন্দ বলে তাকে দিয়ে বেশি, বেশি এরকম ঘটনা ঘটে, প্রেজেন্ট করানো হচ্ছে? এরকম ঘটনা ঘটে কিন্তু সেখানে বিউটি ম্যাটার করে না। সুন্দর, অসুন্দর সবাই এরকমভাবে মানে ঘটে না এরকম আমি বলব না। সুন্দর, অসুন্দর সবার ক্ষেত্রেই ঘটে। অনেক, অনেক প্রেজেন্টারকে আমি এরকম দেখেছি সে হয়তোবা দেখতে এত বেশি লুক্রেটিভ না। কিন্তু সে চায় সে অনেক দূর যাবে। তার ক্ষেত্রে এরকম ঘটেছে। কিন্তু শুধুমাত্র সুন্দর প্রেজেন্টার হইলেই এরকম করবে, আর যারা সুন্দর না তারা সবাই মেধাবী। এটা থেকে মানুষের বের হয়ে আসা উচিত। আ মানুষ ধরেই নেয় যে যেই মেয়েটা আ মানে আমাদের দেশে তো আসলে মেয়েদের সাকসেসটাকে কখনোই বড় করে দেখা হয় না। সবসময় এবং মেয়েরা সাকসেসফুল মানেই এর পিছনে কোনো একটা কিছু আছে। এই ধারণা থেকে আসলে বের হয়ে আসা উচিত। মেয়েদেরও মেধা আছে, সুন্দরী আপনার মেয়েদেরও মেধা আছে। সম্পর্কেও কিন্তু অনেক কথা আছে হুম, যে হুম, হুম। হ্যাঁ, আপনি অনেকের সঙ্গে পরিচিত, হুম, অনেক হুম, হুম। রাজনৈতিক নেতাদের সঙ্গে হুম, হুম, পরিচিত। হুম। এই ধরনের বিষয়ে আপনার কি বলার আছে? রাজনৈতিক নেতাদের সাথে যেমন আমার বিগত সরকারের হুম, আমলেও হুম, দেখা হুম, গেছে হুম। আপনার সঙ্গে অনেকের ছবি দেখা হুম, গেছে। হুম, হুম, সেইটাও হুম। ভাইরাল হয়েছে। হুম, মানে হুম, হুম। সেটাকে ইনটেনশনালি ভাইরাল করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বিগত সরকারের আমলে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সাথে আমার কোনো পরিচয় ছিল না। আমি বিগত সরকারের আমলে সরকারি কোনো প্রজেক্টে কোনো কাজ করি নাই। আমি বিগত সরকারের আমলে কখনো সচিবালয়ে যাই নাই। একদিন শুধু আমার একটা ফ্রেন্ড সচিবালয়ে চাকরি করে। শুধুমাত্র আমার ওই ফ্রেন্ডের সাথে তাও উম মানে দেখা করতে গিয়েছি হচ্ছে অফিস আওয়ারের পরে ওই আশেপাশেই আরকি। আমি কখনো সচিবালয়ে যাই নাই। আমার কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে আমার কোনো ছবি তুলি নাই। ওই সময় যে একটা ট্রেন্ড ছিল যে, আরে পলিটিক্যাল এত বড় একজন মানুষ, একটা ছবি তুলি। আমার কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে ছবি নাই। আমি কোনো আ আ সরকারি প্রজেক্টে কাজ করি নাই। আ কিছু মানুষ আমার পরিচিত ছিল এরকম যে তাদের সাথে আমার কোনো রাজনৈতিক লেনদেন ছিল না। হয়তোবা ডিপার্টমেন্টের পরিচিত অথবা ডিপার্টমেন্টের পরিচিত আ তো খুব স্বাভাবিক। এই যে আহরার ভাই, উনি হুম, আমার হুম। ডিপার্টমেন্টের পরিচিত। সো উনি যদি কোনো পলিটিক্যাল পজিশন হোল্ড করেও থাকে, সে কিন্তু আমার ডিপার্টমেন্টের পরিচিত হিসেবেই আমার তার সাথে আ এরকম ছিল। উম পলিটিক্যাল কারো সাথে আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। কিন্তু আমি যখন আ বিএনপির থিংক ট্যাংক হিসেবে কাজ করলাম, তখন আমি ১ম বারের মতো ফিল করা শুরু করলাম যে আমাকে টেনে হিচড়ে আওয়ামী লীগের সাথে আ মানে যারা আরকি প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল, তাদের সাথে আ একটা এত বড় পরিমাণে একটা ইনভলভমেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এর আগে কখনো কারো কোনো মাথা ব্যাথাই ছিল না। আ হঠাৎ করে যখন আমি এখানে কাজ করা শুরু করলাম, তখন আমি দেখলাম যে আমাকে আওয়ামী লীগ বানানোর জন্য যা করা দরকার সব করা হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে যে অনেক প্রজেক্টে নাকি আমি কাজ করছি এবং আমি একটা নিউজ দেখলাম এরকম যে সচিবালয়ে নাকি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি নাকি আমি দেখতাম। তাদের ট্রান্সফার নাকি আমি দেখতাম। তো আ এটা এটা নিয়ে কখনো আলোচনাও হয় নাই। আমাকে কখনো চেষ্টাও করা হয় না এরকম বানানোর। যখনই এই প্ল্যাটফর্মে ছোটখাটো একটা এক্সপোজার আমার হলো, তখন আমি দেখলাম যে না আমাকে এটা বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যেহেতু আমি আসলে কাজ করি নাই, আ আমার কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে কোনো ধরনের ওরকম থাকতে পারে। অনেকেই তো অনেক ধরনের কাজ-টাজ করার খাতিরেও সবাই তো আর সুবিধা নেয়ার জন্য যায় না। অনেকের ব্যক্তিগত পরিচয় থাকতে পারে। আমার কারো সাথেই ছিল না। এইজন্য কোথাও কোনো আ হয়তোবা কাজের প্রমাণ বা বড় ব্যাংক ব্যালেন্স এগুলো দেখাতেও পারে নাই কেউ। শুধুমাত্র লিখেই আরকি ইয়ে করছে। বাট আমি মনে করি যে এখন তো আমরা অনেক স্মার্ট। আমরা আসলে বুঝি যে কোনটা গুজব,
কোনটা প্রোপাগান্ডা, কোনটা অথেন্টিক নিউজ, একটা নিউজের বেসিক সোর্স থাকে। তো ১ম আমার একটু মন খারাপ হতো যে, আরে আমি আ ওই সময় এত মানে অ্যাক্টিভিস্ট ছিলাম সেই ২০১৮ তে আমি স্টুডেন্ট মুভমেন্টের সময় এত ইয়ে ছিলাম। তখন কারো কোনো মাথা ব্যাথা ছিল না। এখন তো আমাকে আবার আমার যারা ওয়েল উইশার তারা বলে, "না, তুমি এখন বড় হচ্ছ। তুমি এখন বড় হচ্ছ। ইউ আর সামথিং স্পেশাল। দ্যাটস ওয়াই মানুষ ট্রাই করতেছে যে তোমাকে নিয়ে এক ধরনের ইয়ে করার জন্য।" বাট আমার কাছে মনে হয় দিন শেষে তো এগুলো তো হয়ই। সবাই একটা সময় এরকম করে। আমাদের নিজেদের লোকরাই হয়তোবা এগুলা ছড়াচ্ছে, এগুলা বলতেছে। বাট আর আবার এটা একজন চলেও মানুষের যাবে। সঙ্গে ছবি থাকলে কি হয়? যেমন আপনি আজকে আমাদের অফিসে হুম, এসছেন। হুম, হুম। আমরা কিন্তু যারা আছি সবাই আপনার সঙ্গে ছবি তুলবো। আমাদের সঙ্গে কথা বলে হুম, আপনার কি হুম, মনে হুম। হয়েছে যে আপনার সঙ্গে ছবি তুলে দেখানোর জন্য ছবি তুলবে? সবাই কিন্তু মিশে যাবে আপনার হুম, সঙ্গে হুম, এবং হুম, হুম, হুম। সবাই চাইবে ছবি তুলতে। হুম, হুম, এমন হুম। এখন যদি একজন মন্ত্রী আসেন, একজন এমপি আসেন, তার সঙ্গেও কিন্তু আমরা খুব ভালোভাবে এই যে আমাদের একটা ফ্রিডম ফ্লোর আছে, হুম, হুম, হুম। যেখানে হচ্ছে আমরা সবাই সবাই ছবি ছবি তুলি। তুলে, হ্যাঁ, তো হ্যাঁ। ওইখানে একটা মানে সবসময় আমরা চাই যে গেস্টই আসুক হুম, তাকে খুব হুম, আপন হুম, করে হুম, নিতে, হুম। তার সঙ্গে একটা স্মৃতি ধরে না, রাখতে। এইটা তো আসলে ১৭ বছরের একটা অনেক লম্বা সময় ছিল। এইজন্য মানুষের মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছে যে, ও আচ্ছা ঠিক আছে। ও হয়তোবা ছবিটা দেখলেই মনে হয় যে এই মানুষটা হয়তোবা ওইখান থেকে সুবিধা নিচ্ছে, কিন্তু এখন সে আবার ইয়ে মানে এখন সে আবার হয়তোবা তার ট্র্যাক চেঞ্জ করছে। বাট আমার মন্ত্রী মিনিস্টারদের সাথে কোনো ছবি নাই। যদি এরকম ট্যাগ দিবে জানতাম, তাহলে হয়তোবা ২-৪ টা তুলে আমি রাখতাম। এই তাদের জিনিসটা সুবিধার থাম্বনেইল দিব। আ তাদের সাথে ছবি তুলে রাখতাম যে এট লিস্ট যারা এসব গুজব ছড়ায় তারা যেন কিছুটা প্রমাণ পায় আরকি যে। বাট আমি মনে করি যে পলিটিক্যাল আইডিওলজি একেকজনের একেক রকম। কিন্তু আমরা মিশি কিভাবে জানো? আমরা তখন সেই মানুষটার সাথেই সেভাবে মিশি যখন আমাদের একটা আত্মার মিল তৈরি হয়। আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড, আমার ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো ফ্রেন্ড, ওর পলিটিক্যাল আইডিওলজি এবং আমার পলিটিক্যাল আইডিওলজি পুরা ২ রকম। এবং এইটা তো হওয়া উচিতই। হ্যাঁ, এই যে হ্যাঁ। আমরা যেমন একজন আমার সঙ্গে মিলতেছে না, একজনের মত আমার সঙ্গে মিলছে না, আ তার জন্য তাকে আমি মেরে ফেলবো, হুম, হুম, একটা হুম। মব ক্রিয়েট হুম, হুম, করতে হুম, হবে, হুম, হুম, তাকে হুম। অ্যাটাক করতে হবে। এই সহিং এই যে এই যে সহিংসতা সৃষ্টি হুম, করতে হুম, হবে, হুম, হুম। এই অসহিষ্ণু আমরা কেন হয়ে গেলাম? না, আমার কাছে মনে হয় যে যারা একদমই আসলে রুট লেভেলের, যারা এই ব্যাপারগুলো অনেক কম বুঝে, শুধুমাত্র ইম্পালসিভ একটা রিঅ্যাকশন দেয়, যে হুট করে এটা শুনলো, এটার এই রিঅ্যাকশন দিয়ে দিল। ওই মানুষগুলোর ব্যাপার আলাদা। বাট আমরা যারা অনেক সময় অনেক জেনে বুঝে, সবকিছু জেনে বুঝে আমরা আসলে একটা মানুষ তৈরি হই, আ একটা শিক্ষিত মানুষ তৈরি হই। আমাদের মধ্যে আসলে এই বেসিক ব্যাপারগুলো তো থাকা উচিত। আমরা কেন একটা মানুষকে নিয়ে চট করে সমালোচনা করব? আমরা কেন ইম্পালসিভ একটা কমেন্ট করব একটা মানুষকে নিয়ে? আমার রাজনৈতিক মতাদর্শ, আমার ফ্রেন্ডের রাজনৈতিক মতাদর্শ অনেক পার্থক্য হতে পারে। কিন্তু সে আমার বেস্ট ফ্রেন্ড হতেই পারে। সে আমার খুব ভালো বন্ধু হতে পারে। এই জিনিসটা শুধুমাত্র বাংলাদেশ থেকে কি একটু কমে যাচ্ছে? মানে হ্যাঁ, আমরা কেন হ্যাঁ। আসলে এত বেশি অসহিষ্ণু হয়ে এটা গেলাম? আমার না, এটা একটা সময় কিন্তু ছিল না। আমরাও যখন ছোট ছিলাম, আমরা কিন্তু দেখেছি রাজনৈতিক সম্প্রীতি অনেক বেশি। আমরা হুম। সেদিন একটা রিপোর্ট মানে দেখলাম। আমরা দেখেছি বিএনপির নেতা আওয়ামী লীগের নেতার বাসায় গিয়ে খাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, দাওয়াত হ্যাঁ। খাচ্ছে। আবার আওয়ামী লীগের নেতা তার মেয়ের বিয়ে, ছেলের বিয়েতে তাই বিএনপির না? নেতাকে হ্যাঁ, ডাকছে। ইভেন এই আমরা তো জিনিসটা কেন নষ্ট হয়ে ইভেন যাচ্ছে? আমরা মানে কিন্তু খালেদা জিয়া, শেখ হাসিনার মধ্যেও কিন্তু একদমই অনেক তাই, ধরনের ইয়ে দেখেছি। একদমই তাই। এবং আমরা তারা একই পার্টিতে গেছেন, একই হ্যাঁ, অনুষ্ঠানে হ্যাঁ, গেছেন। হ্যাঁ। দেখেছি আমরা। তাই না? এরকম। এবং তখন আমি ছোটবেলায় আমি দেখেছি। আমার অনেক জায়গায় থাকার ইয়ে হয়েছে আব্বার চাকরির সুবাদে। আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি যে পলিটিক্যাল লিডাররা, হ্যাঁ, কি তাদের করতেন আপনার রাজনৈতিক বাবা? আমার আব্বা ব্যাংকে চাকরি করতেন। তো বিভিন্ন জায়গায় পোস্টিং। আমি দেখেছি আমার ফ্রেন্ড আমার একটা ফ্রেন্ড ছিল। ওর বাবা হচ্ছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। হুম, হুম। ওদের বাসায় গেলেই দেখতাম রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতে পারে। কিন্তু তারা যখন মানুষ, তখন আবার তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক। একজন আরেকজনের বাসায় যাচ্ছে, একজন আরেকজনকে দাওয়াত দিচ্ছে। এই রাজনৈতিক সম্প্রীতি কিন্তু ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গত ১৭ বছরের একটা লম্বা সময় এবং যেভাবে আবার একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আবার একটা নতুন বাংলাদেশ হয়েছে, এই কারণে হয়তোবা মানুষের মধ্যে এই ব্যাপারগুলা তৈরি হয়েছে যে একটা মানুষকে চট করে আওয়ামী লীগ বানায় দেয়া বা চট করে বিএনপি বানায় দেয়া, এই ব্যাপারগুলা তখন তৈরি হয়েছে। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমি তো ড্যাম সিওর যে আমাকে ধরে বেঁধে আওয়ামী লীগের অনেক বড় নেতা বানায় দেওয়া হবে। কারণ ওইখানে তো আমার কোনো ইনভলভমেন্ট ছিলই না, তারপরে এই অবস্থা। আর এখানে তো আমি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কিছুটা কাজ করেছি ইলেকশনের আগে। এখানে তো বানানো আরো সহজ। কারণ এখানে তো সব ডকুমেন্টেড। সো আওয়ামী লীগ আসলেই আমাকে ধরে বেঁধে
আমাদের বিএনপি বানানো হবে যে এখন একে সেই কাজটা কি করছেন না কেন? মানে আপনি কি আবার এই পেশাতেই থাকতে চাচ্ছেন আর কোনোভাবে আমি রাজনৈতিকভাবে যুক্ত হতে চাচ্ছেন না? এখনো আসলে আমি রাজনৈতিকভাবে যুক্ত হতে চাচ্ছি না। রাজনীতি আমি বুঝি কম। আমি যখন বুঝবো রাজনীতি তখন আমি রাজনীতিতে যাব। এটা ইচ্ছে আমার আছে রাজনীতিতে এটা নিয়ে আমি কোনো ইশরাত আমিন রাজনীতিতে কোথায় যাবে? এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। আচ্ছা বেশ। আমি চাই যে আমি এখানে অনেক সময় ধরে আমি কিন্তু আমার এই যে সাংবাদিকতার ক্যারিয়ারটা এটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। আমি অনেক কাজ করেছি। আমি অনেক সময় ধরে এখানে আমি খুব ভালো একদম মানে আমি বলব না যে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম বা আমি খুব ভালো কর্মী। হ্যাঁ, সেটাই চট তো আমরা করে ১ ঘন্টা ধরে শুনলাম। হ্যাঁ, যে চট করে আমি সবকিছু শিখে ফেলবো এরকম না। আমি হচ্ছে মানে কুইক লার্নার না আমি। তো আমাকে অনেক আসলে অনেক সময় ধরেই হুম, ক্যারিয়ারটা হুম। বিল্ড আপ করতে হয়েছে। এত কষ্ট করে একটা ক্যারিয়ার তৈরি করছি। এটা আমি একটু আমি একটু কন্ট্রিবিউট করি আ স দেশের জন্য, সমাজের জন্য। তারপরে যখন আ তখন চিন্তা সেই করা পরেরটা যাবে কবে বলা যায়? না সেটা আর আসলে এখন পর্যন্ত আমার সেরকম কোনো ইয়ে নাই। বাট আমি যেটা বলতে চাই আসলে যে আবারও রাজনৈতিক সম্প্রীতিটা ফিরুক। চট করে কাউকে আমরা ট্যাগ না দিয়ে দিই। একদম। একটা এটা খুব মানুষের সাথে জরুরি। হ্যাঁ, একটা মানুষের সাথে ট্যাগ রাজ দিলেও যেন তাকে আমরা অ্যাটাক না করি। হ্যাঁ, এইটা এবং খুব জরুরি। মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মেয়েদের ক্ষেত্রে যে বাজেভাবে, যে নোংরাভাবে ট্যাগ দেওয়ার একটা টেনডেন্সি তৈরি হয়েছে যে মেয়ে হলেই ছেলে হলে টাকা পয়সার দিক থেকে আর মেয়ে হলে হচ্ছে কোনো একটা মানুষের সাথে ট্যাগ করে দিয়ে তার ইমেজটাকে নষ্ট করার যে একটা টেনডেন্সি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বের হয়ে আসাটা খুব জরুরি। এট লিস্ট আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা এটা না করি। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতেই পারে। তার মানে এই না যে আওয়ামী লীগের কেউ আমার ভালো বন্ধু হতে পারবে না, আমার ভালো সহকর্মী হতে পারবে না বা আমার সাথে তার কোনো ভালো সম্পর্ক থাকতে পারবে না। আবার আমি এক দলের বিশ্বাসী, সে আরেক দলে বিশ্বাসী। এটা নিয়ে আমাদের আলোচনা হবে, এটা নিয়ে আমাদের সমালোচনা হবে, তর্ক-বিতর্ক হবে। কিন্তু এটাই হচ্ছে আ রাজনীতির সৌন্দর্য। এটাই হচ্ছে একটা রাজনৈতিক সম্প্রীতি। তো এখান থেকে বের হয়ে এসে ও আওয়ামী লীগ করছে মানে ও জীবনেও বিএনপির কারোর সাথে ঘেঁষতে পারবে না। আবার ও বিএনপি করছে বা ও জামাত করে এইজন্য এটা করতে পারবে না। এই ব্যাপারগুলা থেকে আমার কাছে মনে হয় এই সংকীর্ণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ আপা। আমার মনে হয় মানে প্রেজেন্টাল লাইফ থেকে শুরু করে একজন নারীর জীবনে আসলে ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ হয়, হুম, হুম, কিভাবে সে হুম। আসলে মা হয়, সবকিছু জেনে গেছি। এবং অনেক সব চড়াই উতরাই পার হতে হয়। একদম। সবশেষ যদি আর কিছু বলার থাকে দেন আমরা শেষ করব। আমি বলতে চাই যে একজন গণমাধ্যম কর্মী হিসেবেই আমি বলতে চাই যে আমরা একটা খুব সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি। আমাদের যে নতুন জেনারেশন আছে তারাও কিন্তু এটা প্রত্যাশা করে। তো আমরা আ সব ধরনের সব উম কি বলব যে সব ধরনের সব মতামত। খারাপ যে আ ব্যাপারগুলা আছে সেগুলাকে ঝেড়ে ফেলে সুন্দর ব্যাপারগুলাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাই। তাহলে আমার কাছে মনে হয় যে আমরা ইদানিং অনেক বেশি একটা টক্সিক পরিবেশ তৈরি হয়েছে। সবার মধ্যেই ডিপ্রেশন, সবার মধ্যেই স্ট্রেসফুল একটা লাইফের মধ্যে আমরা চলে গেছি। আমার কাছে আমাদের চাইল্ডহুডে এটা ছিল না। আমি ঐরকম একটা বাংলাদেশ চিন্তা করি যখন সবাই বলবে যে, "না আমাদের তো কোনো স্ট্রেস নাই। আমরা তো খুব ভালো আছি। আমরা আমাদের নিজেদেরকে নিয়ে অনেক ব্যস্ত। আমরা অন্যদেরকে নিয়ে কম ব্যস্ত। অন্যদের কে কি করল এটা যত না বেশি চিন্তা করি, আমি নিজেকে তৈরি করার জন্য আমি নিজের পিছনে অনেক ইনভেস্ট করি, নিজের পিছনে অনেক এফোর্ট দেই। এই ধরনের একটা বাংলাদেশ আমি চিন্তা করি। আমার মনে হয় প্রেজেন্টাররাও যে বিউটি উইথ ব্রেইন এই কনফিউশনটা আজকে দূর হয়ে যাবে এবং সবাই এটা বিশ্বাস করতে শুরু করবে যে প্রেজেন্টাররাও বিউটি উইথ ব্রেইন। তেমনই একজন বিউটি উইথ ব্রেইন আজকে আমাদের সঙ্গে ছিলেন ইশরাত আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি থাকুন আলাপের সঙ্গেই, ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।